গল্প অনুরাগ, লেখা ইশরাত জাহান চোপড়া। ঘড়িতে রাত 11:15। বিছানার মাঝ বরাবর বধূ বেশে বসে আছে শ্রুতি। কখন যে পুলক বাসায় ফিরবে আর কখন যে শ্রুতিকে দ্বিতীয়বারের মতো বধূ সাজা দেখে চমকে উঠবে সেই অপেক্ষাতে বসে প্রহর গুনছে মেয়েটা। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। বিয়ের আগে থেকেই শ্রুতি ভেবে রেখেছিল প্রতি বছর ঠিক এই দিনে নতুন বউ সেজে বাসরঘর সাজিয়ে পুলককে সে চমকে দেবে। আর পুলক মুগ্ধ নয়নে তার প্রেয়সীর মুখটা দেখবে। আর তারপর ঠিক প্রথম বাসরাতে পুলক ওকে যেভাবে কাছে টেনে নিয়ে খুব ভালোবেসেছিল এটা ঠিক সেইভাবেই ওর কাছে আসবে। উফ, ভাবতেই শ্রুতি লজ্জায় কেঁপে উঠছে। বিছানা থেকে নেমে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখছে। সেন্ট মার্টিনে তোলা ছবিগুলো, যখন ওরা বিয়ের পর মধুচন্দ্রিমাতে গিয়েছিল তখনকার ছবি। আরো কিছু ছবি রয়েছে যেগুলো ওদের ভার্সিটি পড়াকালীন দুজন ছুটিয়ে প্রেম করতো সেই সময়কার ছবি। একটা ছবিতে শ্রুতি ক্যাম্পাসের মাঠে বসে মনোযোগ দিয়ে একটা বই পড়ছে আর পুলক পলকহীনভাবে ওকে দেখছে। পাশ থেকে নিশার ফোন থেকে টুক করে ছবিটা ক্লিক করে ফেলে। আজকে নতুন করে শ্রুতি ওদের সাজানো রুমটা ঘুরে ঘুরে দেখছে। সারা রুমে নীল দুটি ছড়িয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে। শ্রুতির খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষরা ওই সাদা চাদরের ওপর লাল গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছা করছে এখনই পুলকটাকে কান ধরে টেনে নিয়ে আসতে। আজ এত সময় নিচ্ছে কেন বাসায় ফিরতে কে জানে। তার উপরে আজ চাঁদ নিরাত। এমন রাতে আর কতক্ষণ একা বসে থাকা যায়। ছেলেটা যে কি পরিমাণ জ্বালায় আজকাল। রুমে এলে প্রথমে জোরে দুটো ঘুষি দিবে পুলকের পেটে। তারপর জড়িয়ে ধরে ওর কানে কানে বলবে, শুভ বিবাহবার্ষিকী পুলক সাহেব। শুভ হোক তোমার আর তোমার বউয়ের বিবাহিত জীবন। এসব ভাবনার মাঝে দরজায় নখ পড়ল। হঠাৎ দরজায় নখ শুনে শ্রুতি চমকে উঠল। হার্টবিট ওঠানামা করতে শুরু করেছে ওর। ভুকভুকানি শব্দ তার নিজের কানেই শুনতে পাচ্ছে মনে হচ্ছে। এত লজ্জা লাগছে কেন? সেই প্রথমবারের মতো অনুভূতিটা। মৃদু ঘাম সৃষ্টি হয়েছে শ্রুতির নাকে আর কপালে। ধুত, অনেক নাটক হয়েছে। গিয়ে তো দরজাটা খুলতে হবে। নতুন বউ সেজেছে বলে তো সে আর নতুন বউ নয়। তবু সে লজ্জাটাকে আড়াল করতেই পারছে না। দ্রুত পায়ে হেঁটে ঠোঁটের কোণে চাপা হাসি রেখে দরজাটা খুলল শ্রুতি। ঈশান, শুভ বিবাহবার্ষিকী ম্যাম। হাসিমাখা মুখে ঈশান ফুলের তোড়াটা এগিয়ে দিল শ্রুতির দিকে। তোড়াটা হাত থেকে নিয়ে শ্রুতি বলল, বাবা, তাহলে আপনি শেষ পর্যন্ত এসেছেন এস পি সাহেব। না, হাসিনি তো। আমার ভূত এসেছে। আচ্ছা, ড্রয়িং রুমে গিয়ে বস, আমি আসছি। তানিয়া, নিশাদ, রবিন, মেঘলা ওরা সবাই সোফাতেই ঘুমিয়েছে নাকি? না, আড্ডা চলছে এখনো। আমি তো ভাবলাম পুলক বোধহয় রুমিয়েছে। আর এতক্ষণে আপনাদের এই যা কিসব বলিস। যা, আমি আসছি। ঈশান চলে যেতে গিয়ে থেমে গেল। তারপর বলল, একবার রুমে ঢুকতে দিলি না? ও সরি ভাই। আয় আয়, ভেতরে আয়। মাই গড, এত চমৎকার করে সাজিয়েছিস রুমটা। ইচ্ছে তো করছে বাসরটা আমিই সেরে যাই। এই কি যে বলিস না তুই। তোর মুখে কিছুই আটকায় না। বদের হাড্ডি আছিস এখনো। ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে ঈশান শ্রুতির পানে। ধীর পায়ে হেঁটে এসে শ্রুতির সামনে দাঁড়ালো। তারপর বলল, খুব সুখে আছিস তাই না? হ্যাঁ রে, খুব। জানিসই তো পাগলটা কি পরিমাণ ভালোবাসে আমায়। বাই দা ওয়ে, দারুণ লাগছে তোকে। থ্যাংক ইউ মহাশয়। আয়, ড্রয়িং রুমে আছি। মেঘলে, কি ব্যাপার বলতো? রাত 12টা বাজতে চললো প্রায়। আমরা কত প্ল্যান করেছিলাম পুলককে সারপ্রাইজ দেওয়ার। ব্যাটার এখনো আসার নাম গন্ধ নেই। শ্রুতি বুঝতে পারছি না। এমন তো কখনো করে না ও। পুলকের নাম্বার ডায়াল করছে শ্রুতি এর কথাগুলো বলছে। ঈশান বেলি? শ্রুতি না, রিসিভ করছে না তো ফোন। নিশাদ গর্জনরত কণ্ঠে শ্রুতিকে উদ্দেশ্য করে বলল, ঘাততেরিকা, মেয়ে মানুষগুলো এমন নেকা স্টাইলে কেন? টেনশনের ঝুড়ি খুলে বসেছিস একদম। প্রাইভেট কোম্পানির জব, কাজের চাপ বেশি থাকলে দেরি হতে পারে। আর তাছাড়া ঢাকার রাস্তা তো আর তোর বেডরুমের ফ্লোর না।
মেঘলা নিশাদের গায়ে চাপড় দিয়ে বলল, এই বাজে বকিস না তো, টেনশন হওয়ারই বিষয় এটা, যেহেতু ও এমন লেট করে বাসায় কখনোই ফিরে না। আর ওদিকে তানিয়া আর রবিনকে দেখ, যেন প্রেম করার জন্য ডেকে আনা হয়েছে ওদের। দুজনে এক সাইডে বসে শীত তখন থেকে গুজুর গুজুর করে চলেছে। শ্রুতির কারো কথা এখানে ঢুকছে না। এক নাগারে কল করে যাচ্ছে পুলকের ফোনে। ঈশান, শ্রুতি? শ্রুতি, হ্যাঁ বল। ঈশান, তাহলে আমি উঠি, আমার ডিউটি আছে 12টার পর থেকে। পুলক, আসলে বলিস আমার কথা, আর মন খারাপ করিস না, হয়তো জরুরি কোনো কাজে আটকে পড়েছে। চলে আসবে এক্ষুনি। মেঘলা থেকে জানা আজ আমাদের সাথে। রাতে আমরা 5 জন আমাদের ঘরোয়া পার্টি এনজয় করব। আর ওরা বাসরঘর। শ্রুতি, হ্যাঁ, আজকে রাতে এখানেই থেকে যা। আর ডিনারও তো করলি না। শ্রুতি কথাটা কেবল বলার প্রয়োজন তাই বলল। ওর ধ্যান তো রয়েছে হাতের ফোনটার ভিতর। পুলকের জন্য বড্ড চিন্তা হচ্ছে ওর। ঈশান এক নজরে তাকিয়ে দেখছে শ্রুতিকে। কি মিষ্টি না লাগছে মেয়েটাকে আজ। ঈশান নিজেই চোখ সরাতে পারছে না। পুলক আজ তাহলে কি করবে? মেঘলা কিরে থাকবি তো? মেঘলার ডাকে ঈশান সম্মিত থেকে বেরিয়ে এল। বলল, শ্রুতি যখন বলেছে তখন তো থাকাই যায়। ওয়াও, গ্রেট। আমরা আর অনেক মজা করবো সারা রাত। তোকে তো ফ্রি পাওয়া বর্তমান সো টাফ। রাত 1:20 পুলক বাসায় ফিরল। ঈশান তখন ডাইনিং এ পানি খেতে এসেছে। পুলক ঈশানকে দেখে থেমে গেল। ঈশান, কিরে, এই তোর আসার সময় হলো? পুলক, তুই? ঈশান, কেন? আশা কি অন্যায়? পুলক, আরে না না, অন্যায় কেন হবে? হঠাৎ করে দেখলাম তো। কেমন আছিস বল? আর কি মনে করে এই গরিবের বাসায় পাড়া খেয়ে তাও আবার এত রাতে? ঈশান পুলকের কাছে এগিয়ে এসে ঘড়ি দেখে বলল, 1 ঘন্টা 20 মিনিট আগে তোর আর শ্রুতিরও প্রথম বিবাহ বার্ষিকী পার হলো। শুভ বিবাহ বার্ষিকী। ও সরি দোস্ত, এক্সট্রিমলি সরি। আমার আসলে খেয়াল ছিল না। রাতে খেয়েছিস তো? রবিন, নিশাদ, ওরা সবাই এসেছে না? ঈশান পুলকের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, হুম, সবাই এসেছে। চল ওদের সাথে দেখা করে আসি। অনেক অপেক্ষা করতে হলো তোদের। সরি রে। পুলক সবার সাথে দেখা করার জন্য সামনে এগোতে ঈশান পুলকের বাহু ধরে বাদ সাধল। তারপর ওর সামনে দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে আমাদের অপেক্ষা থেকে শ্রুতিরও অপেক্ষার দামটা বেশি। আর সরিটাও ওকে আগে বলা উচিত। ওদের সাথে সকালে দেখা করলে চলবে। পুলক শুধু মাথা নাড়াল। ঈশান আবার বলল, তোকে কেমন যেন এলোমেলো লাগছে। তুই কি আজকাল স্মোক করছিস নাকি? স্মোক? কই না তো। ঈশান ওর কাঁধ হাত রেখে ঠোঁটের বাঁকা হাসিটা দিল। পুলক আজকাল শুধু স্মোক না, মাঝে মধ্যে কলিগদের সঙ্গে ড্রিঙ্কসও করে, সেটা ঈশান ভালো করেই জানে। রুমে ঢুকে পুলক শ্রুতিকে দেখতে পেল না। নিশ্চয়ই বেলকনিতে বেতের চেয়ারটাতে বসে ওর জন্য অপেক্ষা করছে, আর না হয় ঝিমুচ্ছে। পুলকের শরীরটা বড্ড ক্লান্ত। রুমে ঢুকে নীলাভা দেখে মনে হচ্ছে এখনই বিছানার ওপর ঠাস করে শুয়ে পড়তে। বাসর ঘরে সাজসজ্জার দিকে ওর একদমই কোনো মনোযোগ নেই। কিন্তু শ্রুতি যে খুব আশা করে বসে আছে ওর ফেরার অপেক্ষাতে। একটু সময় না দিলে মেয়েটা খুব কষ্ট পাবে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শ্রুতিরও দেওয়া সাদা পাঞ্জাবিটা পরে বেলকনিতে চলে গেল। চাঁদের আলোতে শ্রুতিকে স্পর্শ দেখতে পাচ্ছে পুলক। বেতের চেয়ারটাতে হেলান দিয়ে ঘাড়টা কাত করে ঘুমিয়ে আছে। বিয়ের শাড়িটা পরেছে আজ। এই শাড়িটাতে শ্রুতিকে একদম হুড়পাড়ি লেগে পুলকের কাছে। সাদা জমিনে লাল পাড়, আর লাল পাড়ের ভিতর গোল্ডেন সুতার কাজ। পুরো শাড়িটার ভিতর গোল্ডেন সুতার হালকা কাজ। আর সেই সাথে শ্রুতিরও ব্রিডের সাজটা চোখ ধাঁধানোর মতো। গলায় সাদা পাথরের একটি নেকলেস, আর কানে সাদা পাথরের বড় দুল। ডায়মন্ডের মাঝারি নোজপিনটা চিকচিক করছে হালকা আলোতে। চুলটা সুন্দর করে খোপা করা। ঠোঁটে লাল খয়েরি মিক্স লিপস্টিকটাও খুব আকর্ষণীয়। পুরো সাজটাই অস্থির করা একদম। শ্রুতিরও লাল ঠোঁট দুটো যেন পুলকের শরীরের ক্লান্তি একদম দূর করে দিয়েছে। সেই সাথে চোখের ঘুমও কেড়ে নিয়েছে। পাশ থেকে বেতের অন্য একটি চেয়ার টেনে নিয়ে শ্রুতির কাছে গিয়ে বসলো।
খুঁটে খুঁটে বউটার সাথে দেখছে। সত্যিই খুব সারপ্রাইজ হয়েছে পুলক। বিয়ের পর থেকে শ্রুতিরও সৌন্দর্য যেন দিন দিন উপচে পড়ছে। ইস, কত অপেক্ষাটা না করালো মেয়েটাকে আজ। আরো আগে আসা উচিত ছিল তার। মনে মনে নিজেকেই গালাগাল দিচ্ছে সে। ঠোঁট দুটোর দিকে নজর পড়তেই ঠোঁটে ঠোঁটে কথা বলতে ইচ্ছা করলো ওর। শ্রুতির ও ঠোঁটজোড়ার খুব কাছাকাছি পুলকের ঠোঁটজোড়া। শ্রুতির থুতনিতে আর ঠোঁটের উপর পুলকের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। দুজনের ঠোঁট মিলিত হওয়ার আগেই শ্রুতি নড়েচড়ে বসলো। লাল চোখে তাকিয়ে আছে পুলকের দিকে শ্রুতি। একগাল হেসে পুলক বলল, শুভ বিবাহবার্ষিকী আমার হুড়পাড়ি। ছোট্ট করে পুলকের নাক বরাবর ঘুষি লাগালো শ্রুতি। পুলক, আহ, এটাই কি ছিল আমার সারপ্রাইজ গিফট? শ্রুতি আরো এক দফা রেগে গিয়ে বলল, এতক্ষণে তোর চোখে পড়েনি আমার সারপ্রাইজটা? এইটা কি হচ্ছে? আবার তুই তুকারি করছো কেন? হ্যাঁ, তুই 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 তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি তুই তুকারি করবো? ছি ছি, আমাকে তুই তুকারি করো আমি মেনে নিব তাই বলে আমার বাপ দাদাকে না প্লিজ। 1000 বার করবো। কোথায় ছিলি তুই এত রাত? তোর ওই নাবিলা মামির কাছে। ওই মহিলা কি তোকে? এই একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি সবসময় ঝগড়ার মাঝে আমার বাপ দাদা আমার অফিস কলিগদেরকে টেনে আনতে পারো না। কোনো কিছুই টেনে আনবো না আর। যা দূর হ আমার চোখের সামনে থেকে। এমন ভাবে বলতে পারলে সত্যি চলে যাব কিন্তু। আসার কি প্রয়োজন ছিল? আচ্ছা, আজকে না হয় একটু লেট হয়েছে। অন্যান্য দিন তো আমি 10টা থেকে 11টার মাঝে চলে আসি না? হ্যাঁ, বেছে বেছে আজকে রাতে তোকে দেরি করে ফিরতে হলো। বেশ করেছিস, খুবই মহৎ কাজ করেছিস। এখন আমার চোখের সামনে থেকে চলে যা। একদম সহ্য হচ্ছে না তোকে আমার। পুলক গম্ভীর স্বরে বলল, একটু বেশি হয়ে যাচ্ছে না? শ্রুতি এর কোনো জবাব না দিয়ে উঠে রুমে চলে গেল। তারপর খুব শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। মেজাজ খুব বিগড়ে গেছে আজ। কি এমন কাজ পড়ে গিয়েছিল যে নিজের বিবাহবার্ষিকীর কথা পর্যন্ত মনে ছিল না ওর। রাগে সারা শরীর কাঁপছে শ্রুতিরও। পুলক বুঝতে পেরেছে শ্রুতি এখন ওয়াশরুমে বসে কান্না করছে। ডেকেও কোনো লাভ নেই। মেয়েটার মাঝে ভালোবাসার কমতি না থাকলে রাগের পরিমাণটা অসীম। পুলক রুম থেকে বেরিয়ে গেল। 15 মিনিট পর চোখ মুখ লাল করে শ্রুতি ওয়াশরুম থেকে বের হলো। রুমে ঢুকে যখন দেখলো পুলক নেই, মেজাজ তখন আরো গরম হয়ে গেল। কোনো কিছু চেঞ্জ না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করেই চলেছে। মাথা গরম থাকলে তো ঘুমো চোখে নামতে ভয় পায়। শ্রুতি ভাবছে এই বুঝি পুলক রুমে ঢুকে দরজা বন্ধ করে ওকে জড়িয়ে ধরে আদর করে মান মামাবে। কিন্তু না, ওর তো আসার কোনো খবরই নেই। বিছানা থেকে উঠে কড়া ডোজের একটু ঘুমের ট্যাবলেট খেয়ে দিল। কারণ যতক্ষণ অব্দি ঘুম না আসবে ততক্ষণ অব্দি ভেতরে ভেতরে জ্বলতে থাকবে। কিছুক্ষণের ভেতর ঘুমের ভাবটা প্রায় চলে এসেছে। ঘুমে চোখে ঝাঁপি দুটো নেমে গেছে। ঠিক তখনই কেউ একজন শ্রুতির রুমে এসে দাঁড়ালো। ওর চোখের সামনে হাত নেড়ে দেখলো ঘুমিয়ে পড়েছে কিনা। বল নাকি এমন হয়? যদি আর একটু চাই হৃদয়, বল নাকি এমন হয়? যদি হই আমি স্বপ্নময়, না হয় পেলাম সে স্বপ্নকে তোর দু চোখে নিয়ে দাঁড়ায়, না হয় পেলাম সে সুখ ছোঁয়া হিম বাতাসের আশকারায়। বল না কি করি হয়? যদি স্বপ্নে তোকে চায়, বল না কি করা যায়? যদি আনমনেই মন হারায়। ঘুমবে জেগে বসার আগেই মোহকর কণ্ঠস্বর শুনে শ্রুতি ঘুম ছেড়ে লাফিয়ে উঠে বসলো। গানের কণ্ঠটা আসছে বেলকুনি থেকে। গানটা খুব মনোযোগ দিয়ে শুনতে শুনতে শ্রুতি খাটের সঙ্গে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে নিল। ও জানে এই মোহকর সুর শুধুমাত্র একজনেরই। এই সুরকে ভালোবেসে তো পুলককে কাছে টেনে নিয়েছিল সে। ঘুম জায়গা ছিলে কোথায়? মন ভেজা অমানিসায় মান করে, কখনো ভান করে। তোকে আপন করে হারাতে চায়। স্বপ্নে উড়ে পালায়, আং করে খেয়ালে হায়। দূর থেকে, হৃদয়পুর থেকে, অচেনা সুর থেকে কি করে পাই? মন চাইছে ভীষণ হারাতে, তোর মন নজরে এড়াতে। না হয় থাক পড়ে খেয়ালে, অভিমানগুলো গোপনে। না হয় পুরনো আশা আজ ছোট্ট এই জীবনে।
বল না কি হবে তাই? যদি আর একটু কাছে পাই, বল না কি হবে তাই? যদি দূর থেকেই হাত বাড়াই। পুলকের সুরে সুর মিলিয়ে নিজেও দোলাইন দিয়ে উঠল শ্রুতি। স্বপ্নে কেন আজ ঘর ছাড়া? তুই হিনা কেন দিন আনবো না? শ্রুতি সুর ছেড়ে দিতে তাল হারানোর আগেই পুলক আবার গিয়ে উঠল। না হয় কাটালি এক জীবন, কিছু ছন্ন ছাড়া রঙে, না হয় রাঙ্গালি স্বপ্ন তোর, ওই রন্ধনুর 7 রঙে। বল না কি আসে যায়? যদি আর একটু পাশে পাই, বল না কি ক্ষতি হয়? যদি একটু বুঝিস আমায়। দুজনের মোহকর কণ্ঠ একত্র হয়ে মনের মাঝে যত মেঘের ঘনঘটা সৃষ্টি হয়েছিল শ্রুতিরও সবটা নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এই মানুষটার গানের কণ্ঠস্বর আর সুরগুলো এত পাগল করে কেন? যত বড় অন্যায় করুক না সে, এমন ভাবে যদি শ্রুতির সামনে কিছু সময় পার করে দেয় গান নিয়ে, তাহলে শ্রুতি পুরো পৃথিবীকে ভুলে গিয়ে পুলকের বুকে ঝাঁপিয়ে পড়বে। আর পুলক তার সেটা খুব ভালোভাবেই বুঝে গেছে। এই কণ্ঠে সারা জীবন গান শুনে পার করে দিতে পারবে সারাটা সময়। এর জন্যই তো এই ছন্ন ছাড়া মানুষটিকে নিজের জীবনের সঙ্গে বেঁধে নিয়েছে শ্রুতি সবকিছুর মায়া ত্যাগ করে। আর কি থাকা যায় মুখ ঘুরিয়ে? বেলকনি গ্রিলের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে গানটা গাইছিল পুলক। শ্রুতি যে ওর সামনে এসে দাঁড়িয়ে আছে সেটা পুলক বুঝেও চোখ দুটো খুলছে না। শ্রুতি নিজেই কথা বলল, তখন রুম থেকে বেরিয়ে গেলে কেন? পুলক নিশ্চুপ। পুলক কোনো কথা বলছে না দেখে শ্রুতিরও খুব অভিমান হলো। এভাবে পালাক্রমে দুজন রেগে থাকলে ভালোবাসাটা কখন হবে? এটা ভেবেই শ্রুতি আবার রেগে গেল। আর কিছু না বলে পুলকের গলা চেপে ধরতে গেলে পুলক চোখ খুলে শ্রুতিরও হাত দুটো ধরে নিজের কাঁধের দুপাশে রাখলো। তারপর ওর কোমর জড়িয়ে ধরে একদম বেঁচে টেনে নিল ওকে। দাঁত খিটখিট করে শ্রুতি বলল, ভাবটা তো কম শিখনি। এত সময় কথা বলছিলে না কেন? ভাব নিচ্ছিলাম। সবসময় তো তুমিও 100তে 100 ভাব নিয়ে চলো, তাই আজ আমিও একটু দেখালাম ভাব। বদমাইশ পোলা। ভাব নেওয়ার রাইট অনলি আমার। তুই কেন নিবি? তাও আবার আমার কাছে নিবি? পাজি, বজ্জাত, শয়তান, খারাপ ছাড় আমাকে। আমার এখানে আসায় ভুল হয়ে গেছে। আমার কাছে ভাব নিতে আসে? কত বড় সাহস! পুলক আরো শক্ত করে চেপে ধরে বলল, এই ছুকরি, তুই সবসময় আমাকে তুই তুকারি করে গালাগাল দিস কেন রে? আমি তোর বয়সে কত বড় জানিস? মাত্র 2.5 বছর। 2.5 বছর কম মনে হলো তোর কাছে না? 2.5 বছর আগে আমি দুনিয়াতে এসেছি। তখন তুই কই ছিলি তার কোনো খবরই নেই। 2.5 বছরের ছোট হয়ে তুই আমাকে গালাগাল দিস, আবার তুই তুকারি করিস। আজ তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। ওই ব্যাটা কি করবি তুই আমাকে? তার আগে আমি তোকে দুটো ঘুষি মেরে তোর নাক ভোঁতা করে দিব। বলে শেষ হতেই পুলকের নাকে শ্রুতি ঘুষি লাগাতে গেল। পুলক তখন ওর হাতটা ধরে বলল, স্বামীর নাক ফাটাতে আসছিস তুই? আজ তো তুই পুরো খাল্লাস। শ্রুতিকে কাঁধে তুলে রুমে নিয়ে চলে এল পুলক। তারপর ঠাস করে বিছানায় ফেলে দিল। শ্রুতিও অসভ্য বেয়াদব ছেলে। তুই আমাকে এভাবে ফেলে দিলি কেন? পুলক আবার গালাগালি দিয়ে কথা বলছিস? তোকে তো আমি। কথা শেষ না করে আলমারি থেকে 3টা ওড়না বের করে নিয়ে শ্রুতিরও হাত পা বাঁধতে শুরু করে দিল। শ্রুতি চিৎকার করে বলল, এই তুমি কি করছো এগুলো? কথার জবাব দিল না পুলক। ওকে চেপে ধরে হাত পা বেঁধে চলেছে। শ্রুতি ভয় পেয়ে গেল। পুলক প্রচন্ড রেগে গেছে হয়তো। এতটা বেশি করা উচিত হয়নি ওর। নিজের দোষে এখনো কেউ উত্তম মধ্যম না খেতে হয়। শ্রুতি কাঁদো কাঁদো কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, এই শোনো না, তুমি আমার হাত পা বাঁধছো কেন? হাত পা বেঁধে মারবে নাকি তুমি? কথা বলো না কেন? সো সরি আমার কলিজাটা। আর কখনো এমন ছোট লোকদের মতো ব্যবহার করবো না। কলিজাটা? কলিজাতে বারবার লাথি মারার সময় মনে ছিল না? আচ্ছা, ভুল হয়ে গেছে তো। হাত পা বাঁধছো কেন? আমি কিন্তু চিৎকার করে ওদের ডাকবো। মাইক এনে দিই? না হলে তো কানে যাবে না ওদের। এমন সময় চিৎকার করলে ওরা কেন তোর আব্বা যেন দরজার কাছে আসবে না। আচ্ছা, তুমি আমাকে মারতে চাইলে মারো, তাই বলে হাত পা বেঁধে কেন? পুলক নিশ্চুপ। আরে আমার ভাই, হাত পা বাঁধছিস কেন রে? ছাদ থেকে ফেলে দিব হাত পা বেঁধে।
বুঝেছিস? যে বউর স্বামীকে তুই তুকারি করে গালাগাল দেয় সেই বউকে আজ চরম শিক্ষা দিব। তারপর সকাল হলে সবাই যখন তোকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে আমাকে জিজ্ঞেস করবে এমনটা কি করে হলো। তখন বলবো আমার বউ বাস্তব একটা গালিবাজ ছিল, তার জন্য ওকে ছাদ থেকে ফেলে দিয়ে শাস্তি দিয়েছি। কথাটা বলেই শ্রুতিরও মুখটা বেঁধে দিয়ে ওকে আবার কাঁধে তুলে নিয়ে ছাদের দিকে রওনা হলো। শ্রুতি ভয়ে ঘেমে একদম চুপসে গেছে। পুলক রেগে গেলে যে কতটা সাংঘাতিক হয় তা তো একবার দেখেছিল যখন ওদের মাঝে প্রেম ছিল। রেগে গেলে ছেলেটা একদম হৃদয় জ্ঞানবোধ হারিয়ে ফেলে। সিঁড়ি ভেঙে ওঠার সময় শ্রুতি বারবার কথা বলার চেষ্টা করছে পুলকের সঙ্গে। মুখটা বেঁধে রাখার জন্য মুখের শব্দটা কেমন যেন গোমনী শব্দের মতো শোনাচ্ছে। পুলক ধমক দিয়ে বলল, এই চুপ এত কথা কিসের? একদম নিচে ফেলে দিব কিন্তু। এমনিতেই জানটা বেরিয়ে আসার উপক্রম। দিন দিন কি এটার বস্তা হচ্ছে। বাপরে বাপ, মিনিমাম 55 কেজি তো হবেই। শরীরের অনেক মেদ জমে গেছে না? এর জন্য স্বামীকে স্বামী বলে গ্রাহ্য করতে ইচ্ছে করে না। আজকে মেদ একদম কমিয়ে দিব। পুলকের কথাগুলো শুনে শ্রুতি একদম চুপ করে গেল। বুকটা ফেটে কান্না আসে ওর। পুলক এত বাজে ব্যবহার ওর সঙ্গে করতে পারছে। ও না হয় একটু রাত দেখিয়ে তুকারি একটু গালাগাল দিয়েছে, তাই বলে পুলক ওর সঙ্গে এত নোংরা ব্যবহার করবে? এমন ব্যবহার সহ্য করার থেকেই ওর মরে যাওয়া ভালো। ছাদে উঠে চিলেকোঠার ঘরে চলে এল পুলক। তারপর শ্রুতিকে কাঁধ থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। দুজনেই প্রচন্ড ঘেমে গেছে। চিলেকোঠার জানালাটা খুলে দিল আগে। চাঁদের আলোর জন্য ঘরের অর্ধেকটাই আলোকিত লাগছে। তারপর ফ্যানটা ছেড়ে রুমের লাইট অফ করে দিয়ে ছাদের মাঝে গিয়ে দাঁড়ালো। চাঁদনি রাস্তায় বিছানাতে বসে শ্রুতি পুলককে পরিষ্কার দেখতে পাচ্ছে। বাহিরে কিছুটা ঝিরিঝিরি বাতাসও বইছে। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে পুলক ঘরে ঢুকলো। শ্রুতি বিস্ময় চোখে তাকিয়ে আছে পুলকের দিকে। দরজাটা বন্ধ করে পুলক শ্রুতির সামনে হাঁটু গেড়ে বসে বলল, তো তুমি রেডি? শ্রুতি মুখের ভঙ্গিতে বোঝাচ্ছে কিসের জন্য রেডি হব। পুলক বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি বলো? বুঝি না তো। চোখ লাল করে তাকিয়ে আছে শ্রুতি পুলকের দিকে। অবশ্য সেটা পুলক ঠিক বুঝতে পারছে না। ও সরি, ওয়েট। তারপর মুখের বাঁধনটা খুলে দিয়ে পুলক বলল, এবার বলো। শ্রুতি মুখের বাঁধন খোলার সাথে সাথে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। সেটা দেখে পুলক বলল, সিঁড়ি ভেঙে কাঁধে করে নিলাম আমি। আর হাঁপাচ্ছ তুমি? সে যাই হোক, তুমি রেডি তো? ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো শ্রুতি, কিসের জন্য? মরার জন্য? না। এই তুমি কি করতে চাইছো বলো তো? রেপ করব। কি? হুম। হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করে দেখনি টিভিতে? আমিও তাই করব। তারপর উঁচু করে ছাদ থেকে ফেলে দিব। কথাগুলো শেষ করে পুলক পাঞ্জাবিটা খুলে ফেলল। সেটা দেখে শ্রুতি চিল্লিয়ে বলল, দেখো তুমি কিন্তু বেশি বেশি করছো। আমার হাত পা খুলে দাও বলছি। কে শোনে কার কথা? পাঞ্জাবিটা খুলেই শ্রুতিকে একরকম ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল। শ্রুতির হাত দুটো সামনের দিক করে বেঁধে রেখেছিল পুলক। বাঁধা হাতের ফাঁকা দিয়ে শ্রুতির উপর উঠে এল। তখন শ্রুতির বাঁধা হাত দুটো পুলকের ঘাড়ের ওপর পড়ল। মনে হচ্ছে পুলকের ঘাড় দুহাত দিয়ে জড়িয়ে রেখেছে। পুলক জিজ্ঞেস করলো, গরম লাগছে খুব? ইনোসেন্ট মুখ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল শ্রুতি। বলবে তো সেটা? পুলক শ্রুতির হাতের ফাঁক বেরিয়ে এসে শাড়ির আঁচলটা টেনে খুলে ফেললো ওর গা থেকে। তারপর ওকে বলল, 2 মিনিট সময় দিচ্ছি শাড়িটা খোলার জন্য। কোথায় কি ব্রুজ না সেফটি পিন লাগিয়েছ? সেগুলো তাড়াতাড়ি খুলো। আমি খুললে কিন্তু টেনে টেনে ছিঁড়ে ফেলবো। শ্রুতি রায় দেখিয়ে আর উঠল না, ওভাবেই শুয়ে থাকলো। পুলক ওকে টেনে উঠিয়ে দাঁড় করিয়ে শাড়ি খুলতে শুরু করলো। শ্রুতি একদম তাজ্জব বনে গেল পুলকের কাণ্ড দেখে। এত ভদ্র ছেলেটা এই এক রাতের ভিতরে এত অসভ্য হয়ে গেল কি করে? তুমি কি পাগল হয়ে গেলে? ছিঁড়ে যাবে তো শাড়ি। ছিড়ুক। রেপিস্টদের মতো করছো কেন? আমি এই মুহূর্তে একজন প্রফেশনাল রেপিস্ট। শুনেছ তুমি? শাড়িটা খুলে নিচে ফেলে দিল। তারপর শ্রুতির কোমর টেনে ধরে একদম ব্যাচে নিয়ে এল। শ্রুতি কিছু বলতে গেলে পুলক ও ঠোঁটের উপর আঙুল রেখে বলল, অনেকক্ষণ ধৈর্য রেখেছি,
আর পারছি না রাখতে। কিসের ধৈর্য? কথার জবাব না দিয়ে শ্রুতির লাল ঠোঁটজোড়া একদম টেনে নিল ওর ঠোঁটজোড়ার মাঝে। কত সময় ধরে যে শ্রুতির ঠোঁটজোড়ে চেপে রেখেছিল তা ঠিক খেয়াল নেই পুলকের। ঠোঁটজোড়াকে নিজের ঠোঁটের মাঝ থেকে মুক্তি দেওয়ার পর শ্রুতিকে বলল, এটার জন্য সেই 1 ঘন্টা আগে থেকে নিজেকে কন্ট্রোল রেখেছি। শ্রুতি দুষ্টু হাসি দিয়ে বলল, তাই? হুম। হয়ে গেছে? না এখনো বাকি। তাহলে শুরু করো। আল্লাহ, এই মেয়ে কি জিছে পড়ে। খালাস হতে এসেছি। পুলকের গলা জড়িয়ে ধরে বলল শ্রুতি। পুলক ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে বলল, আজ তো তুই সত্যিই শেষ। তানিয়া হা হা হা। কি দুর্দান্ত একটা ঘটনা। আমি হাসতে হাসতেই একদম শেষ। মেঘলা আমাদের এই ইনোসেন্ট পুলকটা এত রোমান্টিক সেটাই তো বিশ্বাস হচ্ছে না। তোদের বিয়ের পর ভেবেছিলাম যে গাধাটাকে রোমান শেখাতে গিয়ে তুই বুড়ি হয়ে যাবি। তানিয়া আর এটাও মজা করে বলেছিলাম যে শেষমেশ দেখা গেল পুলকটাই না প্রেগনেন্ট হয়ে যায়। শ্রুতি, এই শয়তানের ডিম চুপ কর। আমি গতকাল রাতে ওর ব্যবহারে কতটা অবাক হয়েছিলাম জানিস? আর ভয়টাও পেয়েছিলাম খুব। মেঘলা, তো ভ্যালেন্টাইন আর বিবাহবার্ষিকী উপলক্ষে কি গিফট পেলি? শ্রুতি, বিবাহবার্ষিকীর গিফটটা সিক্রেট আপাতত। ওটা কিছুদিন পর জানাবো তোদের। আর ভ্যালেন্টাইনের গিফটের কথা আমি সারা জীবনেও ভুলবো না। তানিয়া, এই কি গিফট রে? বল না। মেঘলা, তুমি তো শুধু পারো কম্পেয়ার করতে। তোমার রবিনের থেকে বড় বা দামি কোনো গিফট দিল কিনা? তানিয়া, মেঘলা তুই কিন্তু। শ্রুতি, জানি না এই গিফটটা বড় বা দামি কোনো গিফটের সঙ্গে কম্পেয়ার করা যাবে কিনা। ইভেন আমি কম্পেয়ার করতে চাই না। ছোটবেলা থেকে যে ছেলেটা বাবা মা আপন মানুষ বলে ছাড়া একা একাই বড় হয়েছে, জীবন যুদ্ধে একাই সংগ্রাম করে এত দূর এসেছে, সেই মানুষটার জীবনে আমি একটু সুখের আভাস দিতে চেয়েছি সব সময়। বিয়ের পর ভেবেছিলাম আমার বাবা মারও আদর, স্নেহ আর ভালোবাসা পেয়ে নিজের বাবা মায়ের ভালোবাসার ঘাটতি পূরণ হবে। কিন্তু বিধাতা সেই কপাল বোধহয়ও রাখেনি। কিন্তু এই বিষয় নিয়ে ওর একটু আক্ষেপ নেই যে ওর শ্বশুর বাড়ি আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আমি কখনো মন খারাপ করে থাকলে ও কেমন যেন ভয় পেয়ে যেত। ভাবত, আমি যদি আমার বাবা মাকে ছেড়ে না থাকতে পারলে ওকে ছেড়ে যদি চলে যাই। তার জন্য কখনো ইমোশনাল হয়েও আমাকে বলেনি, শ্রুতি প্লিজ আমাকে ছেড়ে কখনো চলে যেও না। তার পরিবর্তে সবসময় আমার সামনে শক্ত মনের মানুষ হয়ে চলাফেরা করত। আর আমার মাথায় হাত রেখে বলতো, এই বাচ্চাটা খুব মন খারাপ করছে বাবা মায়ের জন্য। তাহলে যাও, বাবা মায়ের কাছ থেকে ঘুরে এসো। যেদিন ইচ্ছা হয় সেদিন আমার কাছে এসো। আমি এগুলো নিয়ে কখনোই অভিযোগ করব না। তানিয়া, তুই যে তোর বাবা মায়ের কাছে কখনো ফিরে গেলে তারা যে তোকে কোনোদিনও ওর কাছে ফিরে আসতে দিত না, সেটা কি ও বুঝতো না? শ্রুতি বুঝতো। আর বুঝেও এই কথাগুলো বলতো শুধু আমার ভালো থাকার জন্য। নিজের ভালো থাকার জন্য ও কখনো অন্য কারোর ভালো থাকা বা সুখকে কেড়ে নিতে পারে না। কথাগুলো হাসি মুখে বললে ওর চোখে যে কি পরিমাণ ভয় থাকতো আমাকে হারিয়ে ফেলার, সেটা কেবল আমিই দেখেছি। জানিস, আমাদের মাঝে এত ভালোবাসা থাকার পরেও আমি ওকে মাঝে মাঝেই রাতে বেলকনিতে বসে কাঁদতে দেখেছি। আর তারপর আমার কাছে এসে ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো, এই হৃদপিণ্ডটাকে আমার বুক থেকে ছিনিয়ে নিও না মাবুদ। আমি আর সইতে পারবো না। একজন দিয়ে আমার থেকে চিরতরের জন্য কেড়ে নিয়েছ। আমি চুপচাপ সয়ে গেছি। কিন্তু আমার থেকে দূরে চলে গেলে আমি অন্ধকারে তলিয়ে যাব। এই কথাগুলো শোনার পর আমার বুকের বা পাশটাতে কি পরিমাণ ধাক্কা লাগে তা তোদের বোঝাতে পারবো না। তানিয়া, তার মানে তুই ওর জীবনে আসার আগে ওরও একজনকে ভালোবাসতো? শ্রুতি, হ্যাঁ। মেঘলে, কিন্তু এমন কারো কথা তো আমরা কখনো শুনিনি। আর ভার্সিটিতে ওকে অনেক মেয়েই পছন্দ করত। কিন্তু সম্পর্কের ব্যাপারটাতে এগিয়ে ছিল শুধুমাত্র তোর সঙ্গেই। আর তার একটা মাত্র কারণ ছিল শুধু তোর গান। তানিয়া, তুই এরপর জানতে চাসনি যে সে কে ছিল? শ্রুতি, না। কেন জানতে চাইব? ও আমাকে যখন নিজে থেকে কিছু বলতে চাইছে না, তখন আমি কেন ওকে অযথা ফোর্স করব? ও তো কখনোই কোনো কিছুতে আমাকে ফোর্স করে না। আর সব থেকে বড় কথা, যদি এমন কেউ থেকে থাকে ওর জীবনে, সেটা ওর অতীত। আর আমি ওর বর্তমান। এমন তো না ও আমাকে ঠকিয়ে যাচ্ছে। আর যে ছিল সে ওর জীবন থেকে চিরতরের জন্য চলে গেছে। মেঘলা, বুঝলাম।
জানিস তো শ্রুতি, মাঝে মাঝে তোদের দুজনের এত বোঝাপড়া, এত বিশ্বাস, ভরসা আর ভালোবাসা দেখলে বড্ড হিংসে হয় আমার। তোরা দুজন দুজনের কাছে কতটা পরিষ্কার। খুব সুখে থাকো রে তোরা। তানিয়া, কিন্তু তোর গিফটটা কি ছিল? সেটা তো বললি না। শ্রুতি অনেকদিন পর ওর পুরনো খুশিটা। তানিয়া মানে? শ্রুতি কাল রাতে ও আমাকে বলল, অনেকদিন পর আমার জীবনের একটা পুরনো খুশি ফিরে পেতে চলেছি। শ্রুতি, আমি তখন বললাম আমি আমার ভ্যালেন্টাইন গিফট পেয়ে গেছি, আমার কলিজাটা। ও আমায় তখন বলল, যা, এটা কি কোনো গিফট হতে পারে? এটা তো আমার জীবনের একটা মহামূল্যবান উপহার। আচ্ছা, তোমার তো আগ্রহে যাওয়ার খুব শখ। এবছর বসন্ত ঋতুতে আমরা দীর্ঘ সময়ের জন্য ভ্রমণে বের হব। ধরো, দার্জিলিং আর আগ্রা, দুটো জায়গাতেই আমরা ঘুরে আসবো। আর বেঁচে থাকলে পরের বছর তোমার পৃথিবীর ভূস্বর্গতে নিয়ে যাব, কাশ্মীরে। তানিয়া, অলসো এক্সেলেন্ট গিফট দোস্ত। শ্রুতি, মোটে না তানিয়া। কারণ আগে আমাকে ওর এবিলিটির দিকে নজর দিতে হবে। ও চাকরিতে জয়েন করেছে মাত্র 2 বছর হলো। আমি এখনই ওকে ফিনান্সিয়াল ভাবে এত চাপ দিতে চাই না। আমি তো ওর ওই খুশিটাকে গিফট হিসেবে চেয়েছি। মেঘলা, ওর ওই খুশিটা কি আমাদের বল। শ্রুতি, জানি না এখনো। বললো পরে জানাবে। বেলা দুপুরের সময় শ্রুতি লাইন শেষ করে পুলককে কয়েকবার ফোন করলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা আর রিসিভ হলো না। মনটা একটু খারাপ হয়ে গেল শ্রুতির। পুলক শত ব্যস্ততার মাঝেও শ্রুতির সঙ্গে ফোনে কথা বলতে না পারলে টেক্সট করে কথা বলে। তবু শ্রুতির ফোন কখনো ইগনোর করে না। কিন্তু এখন তো অফিসে লাঞ্চের সময়। এখন তো ওর কোনোভাবেই বিজি থাকার কথা নয়। এত কিছু ভাবনার মাঝে শ্রুতি নিজের মনকে এটা বলে বুঝো দিল, হয়তো ফোনের কাছে নেই, কিংবা সত্যি খুব বিজি বলেই ফোনটা রিসিভ করছে না। ব্যস্ততা শেষ হলেই পুলক ওকে ফোন দিবে, এটা ভেবে বিছানায় শুয়ে অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে গেল শ্রুতি। ঘুম ভাঙল সন্ধ্যার সময়। নিজের ঘুম দেখে শ্রুতি নিজেই অবাক। ও কখনোই এত সময় অবধি ঘুমায় না, তাও আবার দিনের বেলাতে। বিছানা ছাড়তেই পুলকের ফোনের কথা মনে পড়ল। দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো পুলকের কোন ফোন কলস আসেনি। একটু অবাক হলো শ্রুতি। সেই সাথে চিন্তাও হতে লাগলো, কোনো সমস্যায় পড়লো কিনা কে জানে। সঙ্গে সঙ্গে আবার ফোন করলো পুলককে। এবার ফোনটা কেটে দিয়ে পুলক টেক্সট করলো, ব্যস্ত রাতি মাই হার্ট। মেসেজটা পেয়ে অনেকটা স্বস্তি পেল শ্রুতি। রাতে রান্না চাপিয়েছে চুলায়, এমন সময় কলিং বেল বেজে উঠল। গ্যাস অফ করে দরজা খুলতেই ঈশানকে দেখল শ্রুতি। আরে বাবা, আজকাল সূর্য কোন দিকে উঠছে? পি সাহেব, এই তুই আমাকে আমার নাম ধরে ডাকবি? এইসব প্রফেশনাল নাম ধরে ডাকবি না একদম। ভয় করে তো? ভয় তোর পিঠের ওপর দিব। আগে ঢুকতে দে। ও সরি সরি, ভেতরে আসুননি। ঈশান রাজ। ঈশান ভেতরে এসেই ঠাস করে সোফায় বসে পড়ল। তারপর বলল, ফ্যানটা একটু ছেড়ে দিয়ে, কষ্ট করে। শ্রুতি ফ্যান ছেড়ে দিয়ে ঈশানের মুখোমুখি বসল। এত পরিমাণ ব্যস্ত যিনি যে টয়লেটে আরাম করেও 5 মিনিট বসতে পারে না। আর সে ব্যক্তি আজ আমার সামনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে। আমি কি সত্যি দেখছি? ঈশান ধুম করে শ্রুতির পাশে বসে ওর হাতে জড়িয়ে একটা চিমটি কাটলো। ও, কিরে তুই এভাবে চিমটি কাটলি কেন? দেখেছিস কি করলি? কই দেখি কি করলাম। থাক, আর দেখতে হবে না। বিশ্বাস করছিলি না বলেই তো চিমটি কাটলাম। বল, কি খাবি? কি খাওয়াবি? যা খেতে চাস। রান্না করছিলাম। কি খেতে চাস বল, এক্ষুনি রান্না করে দেব। রান্না খাবার নয়। তাহলে কি, কোল্ড ড্রিঙ্কস? না, রেডিমেড। শ্রুতি হেসে দিয়ে বলল, রেডিমেড কি জিনিস আবার? আছে, খাওয়াতে পারবি তো? বলেই দেখ। সামর্থ্য কুলালে অবশ্যই খাওয়াবো। সামর্থ্য না? তাহলে থাক, বাদ দে। ওটা তোর আর সামর্থ্য কুলাবে না। এতটা গরিব ভাবিস না। তাই? তাহলে একটা চুমু খাওয়া। বলেই ঠোঁট টিপে হাসছে ঈশান। আর শ্রুতির মুখটা তখন দেখার মতো ছিল। বিস্মিত হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। তারপর ঈশান হো হো করে হেসে ফেলল।
সেটা দেখে শ্রুতি ওর গায়ে চাপড় দিয়ে বলল, তোকে না আমি 7 দিনের রিমান্ডে নিব। শয়তানা একটা। এখনো হয়তো মজা করতে পারিস তুই, কিভাবে কে জানে? আমি তো এমনই ছিলাম, তাই না? বুঝেছি তোর এখন কি প্রয়োজন। ঈশান হাসি থামিয়ে মুখটা মলিন করে জিজ্ঞেস করলো, সত্যি বুঝেছিস? হুম। দাঁড়া, কালই অ্যান্ডিকে ফোন করব। আর এর মধ্যে আবার অ্যান্ডি কেন? বিয়ে টিয়ে দেওয়ার বিষয়ে তো কথা বলতে হবে, না হলে তো তুই খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবি। ঠিকই বলেছিস, তোকে আজকাল দেখলে সত্যি পাগল পাগল লাগে। ভালোই ছিলাম এতদিন তোকে না দেখে। শ্রুতি অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? ঈশান নিজেকে একটু সামনে নিয়ে বলল, মানে তোর মতো একটু কিউট বউ দরকার আমার। পুলক শালা তো ঝোপ বুঝে কোপটা মারলো। আমাদের বন্ধু মহলে একরকম সবার ট্রাশ ছিলি যে তুই। আচ্ছা তুই বস, আমি তোর জন্য কফি করে নিয়ে আসি। টিভিটা চালিয়ে দিচ্ছি, টিভিটায় বসে। রান্না বন্ধ করে এসেছি তো। আমি ততক্ষণে রান্নাটা করে আসি। রাতের খাবার খেয়ে যেতে হবে কিন্তু তোকে। হুম। পুলক কখন ফিরবে? 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। অনেক দেরি তো। তো কি হয়েছে? ডিনার না করে তোকে যেতে দিচ্ছি না। তাহলে চল তোর রান্নাতে হেল্প করি। আরে না, তুই বসে টিভি দেখ, আমি চট করে রান্নাটা সেরে আসি। কথা বলিস না তো। চল। ইলিশ মাছের দো পেঁয়াজা, রাইট? হুম। ওর ভীষণ পছন্দের খাবার। আমারও খুব পছন্দ এটা। পোলাও আর তার সঙ্গে ইলিশের দো পেঁয়াজা পেলে ঈদের চাঁদ দেখার মতো খুশিতে লাফিয়ে ওঠে। রান্না শেষে ডাইনিং এ বসে শ্রুতি আর ঈশান গল্প করছে। এর মধ্যে 5 বার ফোন করেছে পুলক শ্রুতির ফোনে, কিন্তু শ্রুতি ফোনটা বেডরুমে রেখে চলে এসেছে। এই শ্রুতি, তোদের বেডরুমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার আসার আগেই ও আমার থেকে শুনে শুনে নিজের বেডরুমটা সাজিয়েছে। আর সব থেকে বেশি সুন্দর আমাদের বেলকনিটা, ওটাও ও নিজেই সাজিয়েছে। আমাকে তো সাজিয়ে রাখতে হবে আমার বউয়ের জন্য। চল তো তোদের বেলকনিটা দেখে আসি। আয়। ঈশান ওদের বেডরুমটা ঘুরে ঘুরে দেখছে। বেডরুমে দেখার মতো সব থেকে আকর্ষণীয় জিনিস হলো পুলক আর শ্রুতির ছবিগুলো। সেগুলোই দেখছিল ঈশান। তারপর বেলকনিতে গিয়ে দাঁড়ালো ওরা। আচ্ছা, বেলকনিটার সৌন্দর্যটা কি আমি এখনো বুঝতে পারলাম না। দেখবি সৌন্দর্যটা? দেখবো বলেই তো এলাম। ওয়েট। বেলকনির গ্রিলে সাদা পর্দাটা টেনে দিল শ্রুতি। তারপর রুমে গিয়ে রুমের লাইট অফ করে নীল ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। অন্য একটা সুইচ অন করতেই সারা বেলকনি বিভিন্ন রঙের মৃদু আলোতে ভরে গেল। ঈশান উপরে তাকিয়ে দেখলো বেলকনির ছাদ জুড়ে বিভিন্ন রঙের ছোট ছোট কালারফুল প্রজাপতি জ্বলছে। অন্ধকার ঘরে এই প্রজাপতিগুলো খুব সুন্দরভাবে জ্বলে ওঠে। এখন সত্যি বেলকনিটাকে স্বপ্নের রাজ্য বলে মনে হচ্ছে ঈশানের কাছে। সেখানে দাঁড়িয়ে দুজন গল্প করছে। গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটাতে রাত 10টা বেজে গেল শ্রুতিতে খেয়ালই নেই। পুলক বাসায় ফিরে কলিং বেল চাপার আগেই দেখলো দরজা ভিজিয়ে রাখা। দরজা লক করে ড্রয়িং রুমে ঢুকে দেখলো সোফার ওপর একটা ফোন, যেটা শ্রুতির নয়। সোজা বেডরুমে ঢুকে গেল। বেডরুমের লাইট অফ, শুধু ড্রিম লাইট জ্বলছে। আর বেলকনি থেকে শ্রুতি আর একজন পুরুষের কথা আর হাসির শব্দ আসছে। ব্যাগটা বিছানার উপরে রেখে বেলকনিতে চলে গেল পুলক। শ্রুতির হাতের তালুতে ঈশান আঙুল দিয়ে কি যেন লিখছে আর কথা বলছে। আর শ্রুতি সেটা দেখে হাসছে। পুলক বেলকনিতে এসে দাঁড়িয়েছে, সেটা ওদের কারোরই খেয়াল হলো না। ঈশান শ্রুতির হাত নিয়ে নাড়াচাড়া করছে, তার মধ্যেই পুলক এক ঝটকায় শ্রুতিকে টেনে নিল নিজের কাছে। শ্রুতি বেশ চমকে উঠে তাকালো পুলকের দিকে। আর ঈশান অনেকটা ঘাবড়ে গেল পুলকের এই ব্যাপারটাতে। গম্ভীর মুখে তাকিয়ে আছে পুলক ঈশানের দিকে। শ্রুতির বাহু চেপে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তারপর আচমকা ঈশানের পেটে ঘুষি দিয়ে বলল, এই শালা, তুই আমার বউয়ের হাত ধরে কি করছিলি রে? শ্রুতি বুঝতে পারল যে পুলক ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। তখন শ্রুতি ওর কনুই দিয়ে পুলকের পেটে গুঁথা দিয়ে বলল, তুমি যে কি ভয়ানক কাজ করো আজকাল। এভাবে কেউ টেনে ধরে? ফাজিল ছেলে। ফ্রেশও তো হওনি। যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের ডিনার রেডি করছি। আরে না, আগে 2 কাপ কফি পাঠাও। আজ আমি আর ঈশান একটু আড্ডা দিই। মাত্রই তো খেলাম আমরা কফি।
আবার তোমরা দুজন খেয়েছো, আমি তো আর খাইনি। তোমাকে আর খেতে হবে না, তুমি বরং আমাদের দুজনের জন্য পাঠাও। আচ্ছা ঠিক আছে, বসো, নিয়ে আসছি। ঈশান মুখটা শুকনো করে বলল, না রে, আমাকে 11টার আগে ফিরতে হবে। আজ আর গল্প নয়, অন্য কোনোদিন আসবো। অন্য কোনোদিন? তার মানে বর্তমান একটু ফ্রি সময় পাচ্ছিস, তাই তো? আরে কাল তো তোদের সাথে কথাই হয়নি ঠিক মতো। একটু বসো, তারপর না হয় ডিনার করে চলে যাস। এই ঈশান, বসো না। আমার কফিটাই কিন্তু মন্দ না, সেটা নিশ্চয়ই খেয়ে বুঝেছিস। তাই আর এক মগ যে খাওয়া অসাধ্য করা মনটা কিন্তু নয়। ঈশান শুকনো মুখের একটা মুচকি হাসি দিল মাত্র। সেটা দেখে পুলক বলল, থাক, জোর করে বেচারাকে কফি গেলানোর কোনো মানে হয় না। ও যে এত ব্যস্ততার মাঝে এটুকু সময় বের করে আমার বাসায় আসতে পেরেছে, এতে আমার ভালো লেগেছে। চল, ডিনার করে যাবি? চল। ডিনার শেষ করে ঈশান আর 1 সেকেন্ডও বসেনি। বিষয়টা দেখে শ্রুতি বেশ অবাক হলো। আজ এত জলদি জলদি শুয়ে পড়লে যে? খুব ক্লান্ত গো। তাড়াতাড়ি এসো তো, ঘুম আসছে না তোমাকে ছাড়া। পুলকের কথা শুনে মুচকি হেসে দিল শ্রুতি। চুলটা বিনুনি করে পুলকের পাশে এসে শুয়ে পড়ল। পুলক বলল, তুমি বসে আগে আমার চুলগুলো নেড়ে ছেড়ে দাও, আমি তোমার কোলের উপর মাথা রেখে শুভ। শ্রুতি সেটাই করল। পুলক ওর কোমর জড়িয়ে ধরে ওর কোলের উপর মাথা রেখে বুকে ভর দিয়ে শুয়ে আছে। আর শ্রুতি ওর চুলগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে। ঘুমিয়ে পড়লে? উহু, চোখ বন্ধ করে আছি। তবে না ঘুমানো পর্যন্ত তুমি শুবে না। এই তখন খেয়াল করেছিলে ঈশানকে? ডিনার করে আর একটা মুহূর্তও বসলো না, কিরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। শ্রুতির কথা শুনে পুলক চোখ খুলল। কিছুক্ষণ চুপ থেকে বলল, পুলিশ মানুষ, কোন আসামির কথা মনে পড়েছে তাই তাড়াহুড়া করে বেরিয়ে গেছে। হয়তোবা। পুলক খুব ভালো করেই জানে ঈশান কেন ওভাবে চলে গেল। ঈশানের সামনে যখন পুলক শ্রুতিকে টেনে নিজের কাছে নিয়ে আসে, তখন ঈশানের মুখটা একদম শুকিয়ে যায়। পুলকের ব্যবহারটা শ্রুতির কাছে ওই সময় স্বাভাবিক মনে হলেও ঈশান ঠিকই বুঝতে পুলকের চোখে চাহনি দেখে। তাই ওর আর ইচ্ছা করেনি পুলকের সামনে থাকতে। তারপর খেতে বসে যখন পুলক শ্রুতিকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে বলছিল, আজ আর আমি হাত দিয়ে খেতে পারবো না, তোমাকে খাইয়ে দিতে হবে এভাবে আমার কোলে বসেই। এই দৃশ্যগুলো দেখে ঈশানের ভাত হজম করতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। তাই খাওয়া শেষ করে আর 1 সেকেন্ডও বসেনি। এর সবটাই পুলক ইচ্ছে করে করেছে, আর ঈশান নিজেও তা বুঝতে পেরেছে। পুলক হঠাৎ শ্রুতির দিকে তাকিয়ে বলল, এই তুমি আজ হোয়াইটটা পরেছ কেন? তো কি হয়েছে? একটা পরলেই হলো না? একটা পরলেই হলো না, তুমি আজকে ব্ল্যাকটা পরবে। যাও, এটা খুলে ব্ল্যাকটা পরে এসো। কি অদ্ভুত, নাইটি তো নাইটি, সেটা ব্ল্যাক আর হোয়াইট কি? তুমি কি যাবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? আমি নিজেই যাচ্ছি। আচ্ছা না ছোর বান্দা তুমি। নাইটি চেঞ্জ করে পুলকের সামনে এসে দাঁড়াতেই পুলক একটা টানে ওর বুকের মধ্যে নিয়ে নিল শ্রুতিকে। তারপর চেপে ধরে শ্রুতির ঠোঁটে চুমু খেয়ে বসলো। তুমি যে কত বড় লুচু। লুচুর মতো কি করলাম তোমার সাথে? আমি বুঝিনি কি জন্য তুমি এটা পড়তে বলেছ। বলো কি জন্য পড়তে বলেছি। এটা যে খুব শর্ট, হাঁটুর উপরে উঠতে থাকে একদম। শ্রুতিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে বলল, এখন আর হাঁটুর উপরেও থাকবে না। ওয়েট, এমন করেই সুখে দিনগুলো পার করছিল ওরা। ছোট্ট সংসারের দুটি মানুষের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। ওদের দুজনের ভালোবাসা নিজেদের কাছে সবসময় কম মনে হতো। পুলক ভাবত শ্রুতির তুলনায় পুলক হয়তো ওকে কম ভালোবাসে, আর শ্রুতি ভাবত পুলক ওকে বেশি ভালোবাসে নিজের ভালোবাসার তুলনায়। পরিবারের অমতে বিয়ে করেছিল বলে শ্রুতির বড় বোন নীতিওকে অভিশাপ দিয়ে বলেছিল, যে ভালোবাসার জন্য নিজের পরিবার ত্যাগ করলে সেই ভালোবাসা একদিন তোর কাছে বিষ মনে হবে। সেই বিষ সহ্য করতে না পেরে ফিরে আসতে হবে আব্বা আম্মার পায়ের কাছে। এই কথাগুলো যখন পুলক শুনেছিল তখন শ্রুতিকে এসে বলেছিল, আমার ভালোবাসা যদি কোনোদিন সত্যি বিষে পরিণত হয় তাহলে আর কিছু ভাববে না, শেষ করে দেবে আমাকে।
কথাগুলো তখন শ্রুতির কাছে আবেগী মনে হলেও পুলক যে কথাগুলো অনেক কষ্ট পেয়ে মন থেকে বলেছে তার প্রমাণ শ্রুতি তার কিছুদিন পরে পেয়ে গিয়েছিল। পুলক যত ব্যাংক ব্যালেন্স তৈরি করেছে তার চাকরি জীবনে তার সবটাই শ্রুতির নামে ট্রান্সফার করে দিয়েছে। আর ভবিষ্যতে যা হবে তার সবটাই শ্রুতি পাবে। যদিও তার শ্রুতির বাবার বাড়ির সম্পত্তির তুলনায় কম, তবুও শ্রুতি অনেক অবাক হয়েছিল। রেগে গিয়ে পুলককে বলেছিল, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এইসব হাবিজাবি দিয়ে তুমি ভালোবাসার প্রমাণ দিচ্ছ? এগুলোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি? পুলক সেদিন শ্রুতিকে বুকের মধ্যে টেনে নিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বলেছিল, সবটাই যদি আবেগ দিয়ে বিচার করা যেত তাহলে তোমার আমার সম্পর্কটা তোমার বাবা মা আবেগ দিয়ে বিচার করে আমাদের মেনে নিত। তারা আমাকে কেন মেনে নেয়নি সেটা তো তুমি জানোই, শুধুমাত্র আমার সামর্থ্যের জন্য। তাই ভালোবাসাতে যেমন আবেগটাও খুব জরুরি, তেমন ভালোবাসাকে আর নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচার জন্য এই টাকা পয়সাটা জরুরি। তুমি যতই সবার সামনে নিজেকে সুখী প্রমাণ করো, তবুও তারা জানতে চাইবে আমি তোমাকে কি দিয়েছি, তোমার দেনমোহর কত দিয়েছি, বিবাহবার্ষিকীতে আমি তোমাকে কি উপহার দিয়েছি, তাছাড়াও আমি ইনকাম করে তোমাকে কতটুকু কি খরচ দিই, এর নানান রকম কথা জিজ্ঞেস করবে তোমাকে। তখন যদি তুমি বলো শুধু ভালোবাসা দিলেই হবে, তখন সেটা তোমার কাছে মিষ্টি শোনালে ওদের কাছে তেতো লাগবে। আড়ালে তোমাকে নিয়ে, তোমার স্বামীকে নিয়ে ওর কানাকানি করবে, অপমানজনক কথা বলবে। তখন তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাবে তোমার আইডিয়া নেই। আর এমন কিছু জায়গা থেকেই শত ভালোবাসার মাঝে দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। তার মানে তুমি বলতে চাইছো আমি এগুলো নিয়ে তোমার সাথে ঝামেলা করব? না রে বাবা, আমি কি সেটা বলেছি? এমন পরিস্থিতি তৈরি হলে আপনা আপনিই নিজেদের মধ্যে ঝুট ঝামেলা তৈরি হয়ে যায়। এসব পরিস্থিতির মাঝে না পড়লে তুমি বুঝতে পারবে না আমি তোমাকে কেন এগুলো বলছি। আর আমাদের বিয়েটা তো বাকিবার মতো স্বাভাবিকভাবে হয়নি। তাই এমন বিয়েতে মেয়েদের বাবার বাড়িতে বন্ধু বান্ধবদের কাছে নানান রকম কথা শুনতে হয়। তুমি কিছুটা শুনেছ, আর যাতে এমন কিছু না শুনতে হয় তার জন্য এই ব্যবস্থা। তুমি যেমন চাইবে না তোমার স্বামীকে কেউ ছোট করে কথা বলুক, তেমন আমি চাই না আমার বউটাকে কেউ অপমান করুক। এত কিছুর পর এই মানুষটার ভালোবাসা যে কখনো বিষ হতে পারে না, শ্রুতি তা মনে প্রাণে বিশ্বাস করে। এর মাঝে হঠাৎ শ্রুতি খুব অসুস্থ হয়ে পড়ে। প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয় ওর। সেটা দেখে শ্রুতি চিৎকার করে কান্না শুরু করে। পুলক ওকে দ্রুত হসপিটালাইজ করে জানতে পারে শ্রুতি কনসিভ করেছিল, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। পরে জানতে পারলো শ্রুতির জরায়ুতে সমস্যা হয়েছে। মাসখানেকের মতো ওদের ফিজিক্যালি অ্যাটাচ হওয়া যাবে না। বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়াতে শ্রুতি খুব উদাস হয়ে পড়ে। ওর খালি বারবার মনে হচ্ছে ওর বাবা মায়ের দেওয়া অভিশাপ গায়ে লেগেছে হয়তো। মেন্টালি সিক হয়ে পড়ছে দিন দিন শ্রুতি। এদিকে পুলকটাও আজকাল খুব কম সময় দিচ্ছে শ্রুতিকে। যতটুকু সময় ওর পাশে থাকে ততটুকু সময় খুব কেয়ার করে ওকে। কিন্তু আজকাল আগের মতো আর পুলক বাইরে থাকলে তেমন কথা বলে না ফোনে। আবার বাড়িতেও ফিরে রাত 12টা-1টার সময়। মাঝে মাঝে রাতে খাওয়া দাওয়া না করে এসে ঘুমিয়ে পড়ে। আবার খুব সকালে উঠে বেরিয়ে যায়। পুলকের এমন পরিবর্তনটা শ্রুতি ঠিক মেনে নিতে পারছিল না। দেখতে দেখতে প্রায় এভাবেই 2 মাস কেটে যায়। শ্রুতির চেহারা দিন দিন ভেঙে পড়ছিল। পুলকটাও আজকাল শ্রুতিকে সেই আগের মতো হুড়পাড়িয়ে বলে ডাকে না। ও সুস্থ হওয়ার পর পুলক নিজে থেকে কখনোই শ্রুতির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে না, যার জন্য শ্রুতিও কখনো ওর কাছে যেচে পড়ে যায় না। কিন্তু মনের মধ্যে তোলপাড় হয়ে যায় ওর। একদিন সকালে খেতে বসে পুলক শ্রুতিকে বলে, তুমি বাসায় একা থাকতে পারবে তো? একা থাকতে হবে কেন? তুমি কি কোথাও যাবে? অফিসের কাজে 2 দিনের জন্য একটু ঢাকার বাইরে যেতে হবে। ও কোথায় যাবে? টাঙ্গাইল। তোমার যদি অসুবিধা হয় তো মেঘলাকে এসে থাকতে বলি তোমার সঙ্গে 2 দিনের জন্য। খারাপ লাগলে আমি নিজেই বলবো। তুমি কি আজ যাবে? হ্যাঁ, অফিস করেই চলে যাব। বাসায় আর আসবো না। আচ্ছা, সাবধানে যেও। পৌঁছে ফোন দিও একটু। শেষের কথাটা শুনে পুলক শ্রুতির দিকে তাকালো। ওর হাতের উপর হাতটা রেখে একটা মুচকি হাসি দিল। আজকাল খুব কম সময় দিচ্ছে শ্রুতিকে, এসে সেটা পুলকের আজ খেয়াল হলো। আজ সারাটা রাত শ্রুতি বেলকনিতে বসে কেঁদে পার করেছে। তার কাছে যেন আর কিছুই ভালো লাগছে না। দম বন্ধ লাগছে এই ঘরের পরিবেশ রেখে। আগে তো এমন কখনো লাগেনি।
পুলকটা এভাবে পাল্টে যাবে সেটা কখনো ভাবেনি শ্রুতি। পরের দিন রাত 9টার সময় ঈশান এসে হাজির হলো। বিস্ময় চোখে তাকিয়ে শ্রুতিকে দেখে ঈশান প্রশ্ন করলো, এটা কে? কেমন আছিস? আমি যে খুব ভালো আছি তা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোর শরীরের কি অবস্থা? এটা ওয়েট লস করছিস নিশ্চয়ই। তাই বলে এরকম শুকনা কাঠির মতো শরীর বানানোর কোনো মানেই হয় না শ্রুতি। চেহারার কি অবস্থা দেখেছিস? পুলক কিছু বলে না তোকে? এই তুই এত কথা একসাথে বলিস কিভাবে রে? আয় বসো আগে। সিরিয়াসলি তোকে দেখে আমার একটুও ভালো লাগছে না। কি হয়েছে বলতো? চোখ মুখ একদম শুকিয়ে গেছে। মনে হয় গতকাল খাস না, ঘুমাস না। আরে এমনিতেই। বয়স হচ্ছে তো। চিরকালই কি একরকম থাকবো? একটা থাপ্পড় খাবা? তুমি আমাকে বয়স দেখাচ্ছ। আমাকে বল কি হয়েছে? শরীর ঠিক আছে তোর? একদম ঠিক আছি। তো এতদিন পর মনে পড়লো আমাদের কথা? আমাদের কথা না, শুধুমাত্র তোর কথা। পুলককে তো আজকাল ফোন করলেও পাওয়া যায় না। তোর কথা আর জিজ্ঞেস করবো কিভাবে? তাই তোকে দেখতে চলে এলাম। আজ নিশ্চয়ই ওর এমন সময় বাইরে থাকার কথা নয়। আজ তো ফ্রাইডে। অফিসের কাজে টাঙ্গাইল দিয়েছে। আজ ফেরার কথা ছিল। কাল ফিরবে। একা মানুষ তাই আর তেমন কিছু রান্না করিনি। বল কি খাবি? এই থামো তো, আসলেই শুধু খাওয়া খাওয়া। আমি তোর দিকে দেখাতে পারছি না। তোকে দেখাতে হবে না। তুই বস, আমি আসছি। শ্রুতি উঠে রান্নাঘরে চলে গেল। তখনই শ্রুতির ফোনটা বেজে উঠল। পুলক ফোন করেছে। ঈশান ডাকতে গিয়েও শ্রুতিকে ডাকলো না। তার বদলে ফোনটা সাইলেন্ট উল্টে রাখলো। এর মধ্যে মিনিমাম 4বার ফোন করেছে পুলক। শ্রুতি এসে ঈশানের হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলল, তো বল, বিয়ে কবে করছিস? 40 পার হোক, তারপর ভেবে দেখবো। এসব পাগলামি বাদ দিয়ে জলদি একটা বিয়ে ঠিক কর। ঈশান শ্রুতির কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বসলো ওকে। তুই ভালো নেই তাই না? কি শুরু করেছিস বলতো আসার পর থেকে? তুই কিছু হাইড রাখতে চাইছিস? আচ্ছা, বলতে না চাইলে থাক। জোর করবো না। আমি তাহলে উঠি। পুলকের সাথে তো আর দেখা হলো না। উঠবি মানে? ডিনার করে তারপর যাবি। ফর্মালিটিস পালন না করলেও চলবে। আসি, নিজের খেয়াল রাখিস। ঈশান যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ালে শ্রুতি বলল, তোর সাথে আমি ফর্মালিটি করব কেন? আমার সাথে কি তোর ফর্মালিটির সম্পর্ক? বসে যা না। ঈশানের নিজেরও যেতে ইচ্ছা করছিল না। খুব মায়া লাগছে শ্রুতির মুখটা দেখে ওর। শ্রুতির পাশে গিয়ে বসলো ঈশান। মনে তো হচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আমারও খিদে পেয়েছে, চল তো খেয়ে নি। এক চিলতে হাসি দিয়ে শ্রুতি ডিনার রেডি করতে চলে গেল। দুজনে একসঙ্গে বসে খাবার শেষ করে আবার গল্প জুড়ে বসলো। গল্পে গল্পে শ্রুতি ওর সংসার জীবনে নানা রকম গল্পও করলো। আজকাল পুলকের পরিবর্তনের বিষয়টা শ্রুতি ঈশানকে জানালো। পুলককে যতদূর জানি সেই হিসাবে ওর এমন পরিবর্তনের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ওর কাছের বন্ধু বলতে তো জানি আমরা 5 জানি। আর অফিস কলিগদের সাথে তো এত ভালো সম্পর্ক কারোর সাথে আছে বলে মনে হয় না। কারণ ও সবসময় কম মিশুক ছিল মানুষের সাথে। আর সবসময় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সচেষ্ট। তাহলে আড্ডাবাজি নিয়ে মেতে থাকার কোনো কারণ দেখছি না আমি। তুই ওর সঙ্গে এই বিষয়ে ক্লিয়ার করে কথা বল। ইচ্ছে করে না রে। শ্রুতি, তোর সমস্যা কি বলতো? তুই একটু বেশিই চাপা। এত চাপা স্বভাব নিয়ে পুরুষ মানুষের মন জুগিয়ে চলা খুবই কষ্টকর। তোকে তো শক্ত থাকা উচিত। তোদের সম্পর্ক নিয়ে অনেকেই এখন কানাঘুষা করে। সেখানে পুলকের এমন পরিবর্তন দেখা দিলে তোর বাবা মাও বলা বাদ রাখবে না। তারা আরো সুযোগ পাবে এটা নিয়ে। ওদের কথার মাঝে শ্রুতির মেসেঞ্জারে মেসেজ আসার শব্দ পেল শ্রুতি। ফোনটা হাতে নিয়ে দেখলো পুলক বেশ কয়েকবার ফোন করেছিল। অনেকটা খুশি হয়ে কল করতে গেল, কিন্তু হোম স্ক্রিনে রবিনের কনভারসেশন দেখে আগে সেখানে ঢুকলো। কিছুক্ষণ পরে শ্রুতির চোখ থেকে টুক টুক করে পানি পড়তে থাকলো। স্তব্ধ হয়ে বসে আছে শ্রুতি। কি হয়েছে শ্রুতি? কাঁদছিস কেন? নিশ্চুপ। কি হয়েছে বলবি তো? শ্রুতি নিশ্চুপ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।
চোখ দুটো ঝাপসা হয়ে আসছে ওর রবিনের মেসেজগুলো দেখে। ঈশান শ্রুতির হাত থেকে ফোনটা নিয়ে দেখলো পুলকের সঙ্গে একটি মেয়ের বেশ কিছু ছবি। একটা ছবিতে দেখা যাচ্ছে পুলক ওই মেয়েটাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, মেয়েটাও ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আবার ওর নাকে জড়িয়ে দিচ্ছে। দুজন মিলে শপিং করে বের হচ্ছে, রিক্সায় ঘুরছে। ছবিগুলো দেখে ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর শ্রুতিকে বলল, রবিনকে ফোন কর। শ্রুতির শরীর থরথর করে কাঁপছে তখন। মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে ওর কাছে। আজকে শ্রুতি পুলকের বলা ওই কথাটা মনে পড়ছে। জীবনের সব থেকে বড় খুশিটা ফিরে পেয়েছি। তাহলে কি এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় খুশি? হ্যাঁ, ছবিতে পুলককে খুব খুশি দেখাচ্ছে। এই খুশির জন্যই হয়তো ও এতদিন অপেক্ষা করেছে। এমনটাই মনে হচ্ছে ছবিগুলো দেখে। শ্রুতি এর নিজেকে সামলাতে পারল না, মাথা ঘুরে নিচে পড়ে গেল। ঈশান দ্রুত ধরে ওকে কোলে তুলে বিছানায় নিয়ে এল। চোখ মুখে পানি ছিটানোর পর ওর জ্ঞান ফিরলে ঈশানের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল শ্রুতি। ঈশান তখন ধমকে বলল, ছবিটার মেয়েটাকে তুই কি জানিস? না জানি এরকম পাগলের মতো কান্নাকাটি করছিস কেন? ওর তো কোনো রিলেটিভ। শ্রুতি ঈশানের মুখের কথা কেড়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওর কোনো রিলেটিভ নেই ঈশান, ওর কোনো রিলেটিভ নেই। তুই কান্না থামা, আগে রবিনকে ফোন কর। ও মেসেজ করেছে, তুই ওই মেয়েটাকে চিনিস কিনা? কোনো রকমে নিজেকে সামলে শ্রুতি রবিনকে ফোন করলো। হ্যালো শ্রুতি, তুই এই ছবিগুলো কোথায় পেয়েছিস? এই ছবিগুলো আমি নিজে তুলেছি। গতকাল আমি টাঙ্গাইল এসেছি মামার বাড়িতে। তারপর বিকালে আমি মামার সাথে শহরে ঢুকতেই পুলককে একটা দোকানের সামনে দেখলাম। ওকে দেখে ছুটে ওর কাছে যাব, তখন দেখি ওর পাশে ওই মেয়েটা। তারপর ওরা ওখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলো, আমিও গেলাম সেখানে। ওরা পাশাপাশি বসে যেভাবে গল্প করছিল আর খাচ্ছিল, এভাবে আমি বাইরে কখনো তোর সাথে বসেও করতে দেখিনি। ব্যাপারটা তখনই আমার কাছে বেশ ফাঁকা লাগলো, তাই আমি ছবিগুলো তুলে ফেলি। ভেবেছিলাম ওই সময় তোকে ফোন দিব, পরে ভাবলাম আগে আমি নিজে ক্লিয়ার হই। পুরোটা বিকাল ও ওই মেয়েটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে। আর সন্ধ্যার সময় ওই মেয়েটাকে নিয়ে এমন একটা জায়গায় ঢুকলো যে তখন আমি মাথা ঠান্ডা করে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। শ্রুতি কাপা কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় ঢুকেছিল ওরা? রবিন একটু চুপ থেকে নিচু স্বরে বলল, নিষিদ্ধ পল্লীতে। শ্রুতি তখন একদমই চুপ। রবিন আবার বলতে শুরু করলো, আমি পিছু পিছু মামাকে নিয়ে ওখানে ঢুকলাম। তারপর দেখলাম মেয়েটাকে নিয়ে ওই পল্লীর সর্দারনির বিল্ডিং এ ঢুকতে। মিনিমাম 2 ঘন্টা পর পুলক বেশ মন ভার করে বেরিয়ে এলো ওখান থেকে। আমি ভাবলাম তখনই ওর সাথে গিয়ে কথা বলবো, কিন্তু মামা বারণ করলো। ওর পিছে পিছে তখন ওই সর্দারনি বেরিয়ে এসেছে। ওকে বলল, কাল রাতেই তুমি ওকে এসে নিয়ে যেতে পারবে, কিন্তু আজকে নয়। কথা দিচ্ছি ওর কাছে আজকে রাতে আর কেউ আসবে না। তুমি নিশ্চিন্তে ফিরতে পারো। আমার হাত পা নিষ্পিস করছিল তখন। কোনো রকমে নিজেকে সামনে চলে এসেছি আমি। তারপর মনে হলো ব্যাপারটা তোকে জানানো উচিত। অনেক বড় উপকার করেছিস। তুই কোথায় এখন? আমি এখনো মামার বাড়িতে। কাল ঢাকা ফিরবো। কাল রাতে আমাদের বাসায় আসিস। পুলক বাড়িতে ফিরেনি? না, কাল আসবে। আচ্ছা, তুই নিজেকে সামলা। ওর থেকে আগে পরিষ্কারভাবে জানতে চাইবি মেয়েটা কে ছিল? হুম, রাখছি। ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল। শ্রুতির চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে পানি পড়ছে। এখন ওর কি করা উচিত, কিভাবে নিজেকে সামলানো উচিত ও কিছু বুঝতে পারছে না। ওর কি এগুলো বিশ্বাস করা উচিত নাকি উচিত না, ওর মাথায় কিছুই কাজ করছে না। ঈশান বারবার জিজ্ঞেস করছে, কি বলল রবিন? সেই প্রশ্নেরও উত্তরও দিচ্ছে না শ্রুতি। বিছানা থেকে উঠে দৌড়ে ডাইনিং এ চলে গেল। তারপর টেবিল থেকে ছুরিটা নিয়ে হাতে আঘাত করতে গেলে ঈশান ছুটে এসে জোর করে ওর হাত থেকে ছুরিটা নিয়ে নিচে ফেলে দিল। টানতে টানতে ওকে বেডরুমে নিয়ে বসাল। কি করছিলি তুই? নিজেকে কেন মারতে চাইছিস? তুই কোনো অপরাধ করিসনি, তাহলে তুই কেন সাজা পাবি? আমাকে খুলে বল, রবিন কি বলল? আর ওই মেয়েটি কে ছিল? শ্রুতি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার পুলক একটা বেশ্যার প্রেমে পড়েছে ঈশান। শ্রুতিকে সামলাতে খুব কষ্ট হচ্ছে ঈশানের।
এভাবে ওকে একা ফেলে গেলে নির্ঘাত কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে। বাধ্য হয়ে ঈশানকে থেকে যেতে হচ্ছে শ্রুতির কাছে। শ্রুতিকে জড়িয়ে ধরে বসে আছে ঈশান, আর শ্রুতি ঈশানের কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে। কাদার এক পর্যায়ে শ্রুতি ঈশানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঈশান তখন ঘড়িতে দেখল রাত 11:30 বাজে। এখন শ্রুতিকে শুয়ে দিয়ে চলে যাওয়া যায়, কিন্তু তারপরেই মনে হলো ঘুম ভেঙে যদি আবার কিছু করার চেষ্টা করে। তাই ঈশান সিদ্ধান্ত নিল আজকের রাতটা এখানে থেকে যাবে। ব্যাপারটা খারাপ দেখালেও কিছু করার নেই এখন। রাত 2টোর সময় পুলক বেশ হাসি খুশি ভাবে বাসায় ফিরে এল। অনেক কিছু কিনে এনেছে পুলক শ্রুতির জন্য। আজকে অবশ্য আসার কথা ছিল না পুলকের, এটাই বলেছিল শ্রুতিকে, কিন্তু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে এল। রুমে ঢুকে দেখলো ডাইনিং রুমের লাইট জ্বলছে, নিজেদের রুমেরও লাইট জ্বলছে। শ্রুতি কি এখনো জেগে আছে? রুমে ঢুকেই পুলক একটা ধাক্কা খেল। স্বপ্নেও কখনো কল্পনা করেনি শ্রুতিকেও এইভাবে ঈশানের সঙ্গে দেখবে। হাতের প্যাকেটগুলো ফ্লোরে ছুঁড়ে মারল। তার শব্দ শুনেই ওদের ঘুম ভেঙে গেল। পুলকের চোখে তখন আগুন জ্বলছে। শ্রুতিও একটু ঘৃণা ভরা আর বিস্ময় চোখে তাকিয়ে দেখছে পুলককে। তারপরই খেয়াল হলো ঈশানের কাঁধে মাথা রেখে বসে আছে। দ্রুত সোজা হয়ে বসল শ্রুতি। ঈশানের দৃষ্টি তখন স্বাভাবিক। এই মুহূর্তে কার কি বলা উচিত কিছুই ভেবে পাচ্ছে না কেউ। পুলক হঠাৎ ঈশানের দিকে তেড়ে আসে ওর গলায় চেপে ধরে দাঁড় করিয়ে বলল, জানুয়ারির বাচ্চা, তোর রুচিতে একটু বাঁধল না রে? আমার ঘরে বসে তুই আমার বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছিস? এভাবেই দাম দিলি বন্ধুত্বের? পুলক কলায় ছেড়ে কথা বল। কিছু না জেনে না শুনে আগে কোনো ব্লেম দিবি না। পুলক ওর কলায় চেপে ধরে ঠেলতে ঠেলতে দেয়ালের সঙ্গে মিশিয়ে বলল, কি জানাবি তুই? রাত 2টোর সময় তোরা কাঁধে মাথা রাখার একেবারে ঘুমিয়ে আমাকে কি জানাতে চাস? শ্রুতি চোখ দুটো চোখে মুখে রাগ নিয়ে পুলকের পিছে দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, নিজের নোংরা মনের সাথে সবার মনের তুলনা করবে না তুমি। ঈশান দিয়ে ছাড়ো, ছাড়ো ওকে। শ্রুতির দিকে ঘুরে দাঁড়িয়ে ওর গালে কষায় একটা চড় মারল পুলক। শ্রুতির ঠোঁট কেটে একটু রক্ত গড়িয়ে পড়ল। লজ্জা লাগছে না গলা উঁচু করে কথা বলতে? নোংরামি করে এখনো এত জোর আসছে কোথা থেকে? নাকি ধরা পড়ে গেছো বলে আর কোনো লুকোচুরি রাখছো না? এখন নিশ্চয়ই বলবে তুমি আমাকে তালাক দিয়ে ওর সঙ্গে ঘর বাঁধতে চাও। এমন সিদ্ধান্ত নিলে আমাকে খুন করে তবেই মুক্তি পাবে আমার থেকে। কি ভেবেছো? আমাকে বলবে আর আমি তোমাদের সেই সুযোগ দিয়ে দিব? ছি, লজ্জা তো তোমার করা উচিত। আমাকে ঠকিয়ে যাচ্ছ দিনের পর দিন। এই ঘরে আমার সতীন এনে সংসার করার চিন্তা করছো? এতটা নারী পিপাসু তুমি? একজনকে রেখে তোমার মন জুড়াবে না, আর আমাকে বলছো আমি নোংরামি করছি। আজকেও না থাকলে আমার মৃতদেহ দেখতে পেতে এই ঘরে। ঈশান, তুই যা। আমি চাই না তুই এর অপমানিত হ। কাল ওদের সবাইকে নিয়ে চলে আসিস। যা হবে সকলের সামনে হবে। সবাই জানবে এই মানুষটা একটা মুখোশধারী শয়তান। সবাই ওকে ফেরেশতা ভাবতো না। সবাই জানবে ও কিভাবে আমার সঙ্গে ধোঁকাবাজি খেলা খেলছে। ঈশান পুলকের সামনে এসে ওকে থ্রেট করে বলল, ওর যদি কোনো ক্ষতি হয় একমাত্র আল্লাহ ছাড়া তোকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। তোর সাহস কতখানি তুই আমাকে থ্রেট করছিস? অবশ্যই এমন একটা বাজে কাজ করার মতো সাহস যে দেখাতে পারে তার তো। তুই বেরো আমার বাসা থেকে। যা বেরো। একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ঈশানকে পুলক। শ্রুতি বেলকনির এক কোণে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। চোখের পানিতে গায়ে চিকচিক করছে তার। আবছা আলোতেই পুলক দেখতে পাচ্ছে শ্রুতি আর শ্রুতির ভেজা গাল। তখন ঈশানের সাথে অমন প্রজট হয়ে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য মাথা খুব গরম হয়ে গিয়েছিল। নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি তখন। ওইভাবে শ্রুতিকে আঘাত করা পুলকের একদমই উচিত হয়নি। সম্পর্কের এতগুলো বছরে এভাবে হুট করে শ্রুতিকে অবিশ্বাস করাটা পুলকের কাছে খুব অন্যায় বলে মনে হচ্ছে। তবুও মনকে মানাতে পারছে না সে। কেন এমনটা করলে? পুলকের প্রশ্নে শ্রুতি চোখের পানি মুছে চোখ মুখ শক্ত করে ওর দিকে এগিয়ে এলো। আমাকে করছো এই প্রশ্ন? প্রশ্নটা তো আমার করার কথা ছিল, তাই না? পুলক খুব ভালোভাবেই বুঝতে পারছে কিছু একটা হয়েছে। শ্রুতি যদি অন্যায় কিছু করে থাকে তাহলে ওর চোখে মুখে কঠোরতা নয় আতঙ্ক থাকার কথা, কিন্তু না, তাকে খুবই অপোজিট লাগছে।
ওপর থেকেই বোঝা যাচ্ছে ভেঙে চুরে পড়েছে সে। ব্যাপারটা আগে জানা প্রয়োজন পুলকের। কি করেছি আমি বলো তো? কি হয়েছে তোমার? আমার মুখ থেকেই শুনতে চাইছো? প্লিজ, আমি এভাবে তোমাকে দেখতে পারছি না। তাই তখন তুমি কি বললে আমাকে? আমি তোমার সত্যি নানছি, নারী পিপাসু আমি। এগুলো কি ভাষা ছিল শ্রুতি? এমনও কথা তোমার থেকে আমাকে কখনো কোনোদিন শুনতে হবে? কি করেছি আমি বলো? শ্রুতি কিছুক্ষণ পুলকের মুখের দিকে চেয়ে থেকে রুমে চলে গেল। পুলকও ওর পিছু পিছু রুমে এলো। বিছানার ওপর থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ফটোগুলো পুলকের সামনে মেলে ধরল শ্রুতি। ফটোগুলো দেখে চোখ দুটো বন্ধ করে হতাশার ভঙ্গিতে মুখ ঘুরিয়ে নিল পুলক। অনেক সময় ধরে শ্রুতি পুলকের মুখের দিকে চেয়ে আছে কিছু শোনার আশায়। ও শুনতে চায় পুলক বলুক, তুমি যা ভেবেছ সব ভুল, সব মিথ্যা। কিন্তু পুলক এমন কিছুই বলল না। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। গলা থেকে টাইটা খুলে ছুঁড়ে নিচে ফেলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। শ্রুতির ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। হেঁটে হেঁটে বেলকনিতে চলে গেল সে। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে শ্রুতির। কেমন যেন চোখ মেলে তাকাতে কষ্ট হচ্ছে। মাথাটা চেপে ধরে উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:35। অনেকদিন পর এত বেলা অবধি ঘুম হলো। পুলকের কথা শুনে ফিরে তাকালো শ্রুতি ওর দিকে। হাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে সে। খুব খোশ মেজাজে আছে বলে মনে হচ্ছে শ্রুতির কাছে। ব্ল্যাক টি শার্ট আর হাফ কোয়ার্টার প্যান্ট সাথে ভেজা চুলগুলো কপালের ওপর এলোমেলো হয়ে পড়ে আছে। খুবই স্বচ্ছ লাগছে তাকে দেখতে। ওর এত অতি স্বাভাবিক ভাব দেখে শ্রুতির নিজেকে আরো বেশি এলোমেলো লাগছে। আমি তো রাতে বেলকনিতে ছিলাম। আমি তো আপনাকে বিছানাতে নিলাম। কফি হাতে শ্রুতির পাশে এসে বসলো। শ্রুতি ফোলা চোখে একটু বিস্ময় চোখে তাকিয়ে দেখছে পুলককে। হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে শ্রুতিকে বলল, ভেবেছিলাম কোলে তুলে নিয়ে আসার সময় আপনি সিন ক্রিয়েট করবেন। কিন্তু ম্যাডাম তো একদম ঘুমে কাঁদা ছিলেন। যখন বিছানাতে শুয়ে দিলাম একদম গলা টেনে ধরে সারা রাত গলা জড়িয়ে বেঘরে ঘুমালেন। একটু আবেগমাখা কণ্ঠে পুলক আবারও বলল, পারবে না তো আমাকে ছেড়ে থাকতে? তাহলে খামোখা এই দূরে থাকার ব্যর্থ চেষ্টা কেন? কি চাইছো বলো তো তুমি? কি চাইছো? সবকিছু স্বাভাবিক রেখে আমার সামনে তাকে নিয়ে সংসার করতে? কিভাবে পারছো তুমি এমন জিনিস ভাবতে? বড্ড তেজি গলায় কথাগুলো বলল শ্রুতি। পুলক শুধু শূন্য দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। শ্রুতি ওর এমন ব্যবহার কিছুতেই মেনে নিতে পারছে না। পুলকের দিকে আর তাকিয়ে থাকতে পারল না। চোখের পলক নামিয়ে মাথা নিচু করে আবার কেঁদে ফেলল। ও পারবে না এভাবে থাকতে। মরেই যাবে ও পুলককে ছাড়া। পুলক শ্রুতির মাথাটা নিজের কাঁধের উপর টেনে নিল। শ্রুতি মাথা উঠিয়ে নিতে চাইলে পুলক জোর করিয়ে ধরে রাখলো ওকে। ছাড়ো। না। উফ, আমার অসহ্য লাগছে খুব। ছাড়ো। আমি সারাদিন তোমাকে এভাবে ধরে রাখলেও তোমার যে অসহ্য লাগবে না তা আমি জানি। তোমাকে জানতে হবে, শুনতে হবে আমার সব কথা। কে বা কারা এমন একটা ব্যাপারকে ভুলভাবে তুলে ধরেছে তোমার সামনে তা আমি শুনবো না। কারণ সেই তথ্য আমি নিজেই অনুসন্ধান করব। কিন্তু তুমি যে ব্যাপারটাকে ঘিরে একটা বিশ্রী ঘটনা তৈরি করে নিয়েছো নিজের মনে, সেটা আমায় ক্লিয়ার করতে হবে তোমার কাছে। তবে শুধু মুখে বলে নয়, স্বচক্ষে দেখিয়ে ক্লিয়ার করবো সবকিছু। একটু ওয়েট করো। আমি কি তোমার বাসায় যাচ্ছি? হ্যাঁ। সত্যি? মিথ্যা হবে কেন? আমি কি এর থেকে তোমার সঙ্গেই থাকবো? অবশ্যই। আমার সঙ্গে থাকবে না তো কার সঙ্গে থাকবে তুমি? ওখানে আর আমাকে ফিরে যেতে হবে না? ওরে যদি আমাকে কখনো নিতে আসে আবার? আর আসবে না ওরা বাবু। তুমি এতে চিন্তা করছো কেন? এখন তো আমি আছি তোমার সঙ্গে, তাই না? গাড়িতে বসে পুলক বাবলির সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে গেল। বাবলি ছোট বাচ্চাদের মতো পুলকের বাহু জড়িয়ে ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। শ্রুতি কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখে না চাইতে চমকে গেল। পুলকের ঠোঁটের কোণে মৃদু হাসি। আর বাবলি মেয়েটা খুব ভীত চোখে তাকিয়ে দেখছে শ্রুতিকে। শ্রুতি দরজার মুখের সামনে থেকে সরে দাঁড়াতে ওরা ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে তানিয়া, মেঘলা, ঈশান, রবিন, নিশা সবাই বসে আছে। সবারই মুখের ভাবটা গম্ভীর। পুলকের সঙ্গে ছবিতে দেখা ওই মেয়েটিকে দেখে সবাই বেশ চমকে উঠল।
কেউ কিছু বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না, শুধু তাকিয়ে দেখছে দুজনকে। বাহ, তোরা সবাই আছিস দেখছি, ভালোই হয়েছে, সবটা সবার সামনেই পরিষ্কার হবে। রবিন বলল, ওকে পুলক? ও বাবলি, সেটা তো ওর নামের পরিচয়। শ্রুতি শান্ত ভঙ্গিতেই বলল পুলককে। পুলক বলল, ও আমার ছোট বোন শ্রুতি, আমার একমাত্র ছোট বোন, যাকে আমি সেই 11 বয়স হারিয়েছিলাম। পুলকের উত্তরে সবাই স্তম্ভিত হয়ে গেল। শ্রুতিও একদম চুপ হয়ে গেল। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে শুধু। ঈশান হঠাৎ এর মধ্যে কিক করে হেসে উঠল, বলল, কারো কোনো কমেন্ট আছে? সবাই নিশ্চুপ, অ্যাটেনশন এখন সবার ঈশানের দিকে। পুলক চেয়ে আছে ওর দিকে, কি বলতে চাই তা শোনার আশায়। ঈশান উঠে এসে পুলকের সামনে দাঁড়ালো, পকেটে হাত গুজে। বলল, এত লো ক্লাসেস বুদ্ধি পাস কই? তোর সমস্যা কোথায় বলতো ঈশান? এটা তো আমি জিজ্ঞেস করবো। আমি কেনার সময় কি বোন বলে কিনেছিস? ঈশান চিৎকার করে উঠল পুলক। ঈশান আবারও বলল, কিনেই তো এনেছিস। মিথ্যে বলেছি কি? রবিন সাক্ষী আছে এখানে, আর সব থেকে বড় সাক্ষী ওখানকার সর্দারনি। ফোন দিই? কি বলিস? তুই দিবি নাকি আমি দিব? ঈশান পুলককে সর্দারনির নাম্বারটা দেখিয়ে কল করলো তাকে। কয়টা স্পিকার করে সবাইকে শোনালো পুলক কিভাবে কত দামে বাবলিকে ওখান থেকে কিনে নিয়ে এসেছে। আর সব থেকে বড় যে কথাটা সেটা হলো, সর্দারনি জানিয়েছে বাবলিকে পুলক বিয়ে করবে বলে সে ওকে 50,000 টাকা দিয়ে কিনে এনেছে। কোন বোন পরিচয় আনেনি এখানে। শ্রুতি ধপ করে ফ্লোরে বসে পড়ল। মেঘলা, তানিয়া ওকে দ্রুত গিয়ে ধরে বসলো। পুলক ঈশানের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সর্দারনিকে বলল, এই কি বলছেন আপনি? এসব কি বলছেন? বাবলিকে আমি বিয়ে করব বলে? ছি, ও আমার বোন, আমি কত কষ্টে ওর সন্ধান পেয়েছি আপনি জানেন। হ্যালো হ্যালো। ওপাশ থেকে ফোনটা কেটে গিয়েছে। পুলক ঘুরে তাকিয়ে দেখলো শ্রুতি মেঘলার বুকে মাথা রেখে ফ্লোরে পাথরের মতো বসে আছে। তাকে খুবই অস্বাভাবিক লাগছে। ওর কাছে গিয়ে পুলক বলল, তুমি আমাকে বিশ্বাস করছো না? হ্যাঁ, এই শ্রুতি, তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? বাবলি আমার বোন। ছোট থাকতে আমার মামা একদিন রাতে ঘুমের মধ্যে ওকে চুরি করে নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। ও তখন খুব ছোট ছিল, আমি ওকে কোথাও খুঁজে পাইনি। সপ্তাহখানেক আগে আমার সেই মামা আমার সঙ্গে যোগাযোগ করে টাকার জন্য। আমাকে জানায় সে ক্যান্সারে আক্রান্ত। এডিক্টেড ছিল খুব সে। আমি তাকে টাকা দিতে রাজি না হলে সে আমাকে বাবলির কথা জানায়, বাবলিকে এসে কোথায় চুরি করে রেখে এসেছিল। আমি খোঁজ নিয়ে জানতে পারি বাবলি এখন টাঙ্গাইল। আর আমি সেদিনই তোমাকে অফিসের কাজের কথা জানিয়ে টাঙ্গাইল যাই ওকে ফিরিয়ে আনতে। আমি থামো ভাই, অনেক তো বললি, এবার তোর বাবলিকে কিছু বলতে দে। পুলক থাম মেরে দাঁড়িয়ে আছে। শ্রুতিকে কিছু বলবে তখনই ঈশান ধমকে বাবলিকে জিজ্ঞেস করলো, এই মেয়ে তোর সাথে পুলকের পরিচয় কি করে? তোর সাথে ওর সম্পর্ক কিসের? এরকম আরো নানা রকম প্রশ্ন করলো ঈশান বাবলিকে। বাবলির উত্তর যা ছিল তা শোনার পর পুলক আর 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারেনি। শ্রুতি ওর মুখটা অব্দি তাকিয়ে দেখেনি। শ্রুতি বাসা থেকে বেরিয়ে এসেছে মেঘলা আর তানিয়ার সাথে। বাবলি কি করে বলতে পারলো পুলক তার দেহভোগের জন্য বাড়িতে নিয়ে এসেছে পুতিতলা থেকে? নিজের বোন হলে এমন কথা সে কখনো বলতে পারত না। এসব ভেবে পুলকের মাথা এলোমেলো হয়ে গেছে একদম। এর মধ্যে কখন যে শ্রুতি মেঘলা আর তানিয়ার সাথে বাসা থেকে বেরিয়ে গেছে পুলক তা লক্ষ্যও করেনি। একে একে বাসাটা পুরো খালি হয়ে গেছে। পুলক মেঝেতে বসে আছে। জীবনটা আবারও আমার সঙ্গে লুকোচুরি খেললো। এটাই ছিল পুলকের শেষ কথা। এরপর প্রায় 3 বছর কেটে যায়। পুলকের কোনো সন্ধান মেলেনি। শ্রুতি যখন নিজের বাড়িতে ফিরে যায় তার কিছুদিনের মাথায় ওর ফ্যামিলি শ্রুতিকে বাধ্য করে পুলককে ডিভোর্স লেটার পাঠাতে। পুলকের ঠিকানাতে ডিভোর্স লেটার পৌঁছালেও পুলককে আর পাওয়া যায় না। তার আগে পুলক বেশ কয়েকবার চেষ্টা করেছিল শ্রুতির সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু পারেনি। আর তার 1 সপ্তাহ পর থেকেই পুলক হারিয়ে গেছে কোথাও। কেউই তার কোনো সন্ধান দিতে পারেনি। বিয়েটা কেন করছিস না বলতো? ঈশান কিন্তু সত্যি খুবই পছন্দ করে তোকে, আর সেটা ভার্সিটি টাইম থেকেই। ও
ও এখনো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আর তুই অপেক্ষা করে আছিস ওই বেইমানের জন্য। শ্রুতি নিশ্চুপ হয়ে বসে আছে। এই 3টে বছর শ্রুতি কিভাবে কাটালো তা নিজেরও জানা। এর মাঝে অনেকবার মনে হয়েছে যে পুলকের সাথে একটাবার কথা বলা উচিত, কিন্তু রাগ অনুরাগ তাকে আটকে ধরে রেখেছিল। আর যখন সেই রাগ অনুরাগকে ভুলে গিয়ে পুলকের খোঁজ নিতে গেল, তখন আর পুলকের অস্তিত্ব পাওয়া গেল না। সবাই বলছে পুলক হয়তো সেই বাবলি মেয়েটার সঙ্গে দূরে কোথাও সংসার পেতেছে কিংবা অন্য কাউকে নিয়ে, কিন্তু শ্রুতির মনে হচ্ছে পুলক ভালো নেই। শ্রুতি, কথা বলছিস না কেন? মেঘলার ডাকে শান্ত চোখে ওর দিকে ফিরে দেখালো। তোর কি মনে হয় পুলক সত্যিই কাউকে? শ্রুতি, প্লিজ বল না। আমি জানিনি কিছুই। ওর ভাবনা মাথা থেকে ঝেড়ে নামা প্লিজ। ও যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে তোর সাথে কেন আর যোগাযোগ করলো না বল? ও তোকে একসময় এমনিতে ছেড়ে চলে যেত, কিন্তু তার আগেই তো। মেঘলার কথার মাঝে ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলে শেষে শ্রুতিকে বলল, ঈশান আসছে এখানে। তোর ফোন রিসিভ হচ্ছে না বলে আমাকে ফোন করেছে। ও এখানে এসে কি করবে? কি করবে আবার? কফি খাবে আমাদের সঙ্গে। শোন, আর সবকিছু তোদের মাঝে ক্লিয়ার করেনি। ঈশান সত্যি তোকে ভালোবাসে রে। ও তোকে অনেক ভালো রাখবে। সেদিনের কথার পর শ্রুতি আর ঈশানকে ফিরিয়ে দিতে পারেনি। ঈশানের ওর মুখ থেকে হ্যাঁ শব্দটি না শোনা পর্যন্ত জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। শ্রুতির হাতটা ধরে বসিয়েছিল শুধুমাত্র ওর মুখ থেকে হ্যাঁ শব্দটি শোনার জন্য। অবশেষে শ্রুতি আর ফিরিয়ে দিতে পারেনি ওকে। সেদিন রাতেই ঈশান ওর বাবা মাকে নিয়ে শ্রুতির বাড়িতে যায় শ্রুতিকে বিয়ে করার প্রস্তাব দিতে। ঈশানের মতো ছেলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো ইচ্ছা কোনো বাবা মায়েরই নেই। শ্রুতির বাবা মাও পারেনি। সবশেষে রিসেন্ট মান্থেই ওদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করেছে তারা। আচ্ছা, তোরা অ্যারেঞ্জমেন্ট কর। ওকে নিয়ে আসার দায়িত্ব আমার। ওকে রাখছি। ঈশান, আমি কোথাও যাব না। প্লিজ আমাকে জোর করিস না। কেনে যেতে চাইছিস না তুই? আচ্ছা, তুই কি আমাকে মেনে নিতে পারছিস না এখনো? তেমন কোনো বিষয় না। আমার ভালো লাগছে না। ভালো লাগাতে হবে শ্রুতি। 2-3 বছর আগেও আমরা সব ফ্রেন্ডরা এমন কত ইভেন্ট তৈরি করেছি, কত এনজয় করেছি সেই সব ইভেন্টগুলো। তাহলে আজ কেন করবি না? এভাবে লাইফটাকে থামিয়ে রাখার কোনো মানেই হয় না। শ্রুতি ঈশানকে কি করে বোঝাবে যে এমন ধরনের ইভেন্টে জয়েন করা মানে পুলকের স্মৃতিগুলো ওকে চারপাশ থেকে ঘিরে রাখে? সেই সব ইভেন্টগুলোর মূল ইভেন্ট প্ল্যানার ছিল যে পুলক। সেই সময়গুলোতে দুজন কত মিষ্টি মধুর সময় কাটিয়েছে ওরা। আর আজ এখন সেই ইভেন্টে সবাই থাকবে, শুধু থাকবে না পুলক। তুই নিশ্চয়ই পুলকের কথা মনে করে ইভেন্টে যেতে চাইছিস না? নিশ্চয়। যদি এটাই তোর না যাওয়ার মূল কারণ হয় তাহলে আমি তোকে বাধ্য করবো ইভেন্টে জয়েন করতে। কারণ আমি চাই না তুই ওই প্রতারকের স্মৃতি মাথায় রেখে সব আনন্দ খুশি থেকে নিজেকে দূরে রাখবি। এখন তুই কি চাস বল? আমি তোকে বাধ্য করবো আমার সঙ্গে যেতে, নাকি তুই নিজেই যাবি? অগত্যা শ্রুতি পুলকের সঙ্গে একটি হোটেলে গেল ওদের ফ্রেন্ডদের গেট টুগেদার পার্টিতে। সেখানে তানিয়া, মেঘলা, নিশাদ, রবিন ছাড়াও ভার্সিটির আরো কিছু ফ্রেন্ড এসেছে। পার্টিটা হচ্ছে হোটেলের মধ্যে সুইমিং প্লেসের সাইডে। চারপাশ অসম্ভব আলো আর মিউজিকের জোরালো শব্দে শ্রুতির মাথা ধরে আসে। সবাই ইতিমধ্যে শ্রুতি আর ঈশানের বাগদানের কথা জেনে গেছে। খুব কি মজা করছে সবাই ওদের সঙ্গে। এর মধ্যে ওদের একটি ফ্রেন্ড ধ্রুব এসে ঈশানকে বলল, সেই তো ওকে ভাগিয়ে নিলি। তো পুলকের সঙ্গে বিয়েটা হওয়ার আগেই ভাগিয়ে নিতি। বিয়ের পরে কেন দোস্ত? ভাগিয়ে নিয়েছি এটা কেমন কথা ধ্রুব? কথা সন্ধ্যা তোকে বল। অদ্ভুত। রেগে যাচ্ছিস কেন? কথাটা কি শুধু আমি একা বলছি? এখানে যারা উপস্থিত সবাই একই কথা বলছে। সবাই বলছে মানে? সবাই কি বলছে? আচ্ছা থাক, বাদ দে। যা বলেছি তো বলেছি, ওসব কথা থাক। এসেছি এনজয় করতে। ভাগাভাগি প্রসঙ্গ থাক। চল ওদের কাছে যাই। দাঁড়া, শ্রুতিকে ডাকি। আরেও তো আছে মেঘলাদের সঙ্গে। তুই আয় আমার সাথে। হাতে সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে ঈশান সবার সঙ্গে কথা বলছে। কথার এক পর্যায়ে ঈশান জানতে চাইল আজকের ইভেন্টের মূল প্ল্যানার কে।
শুভ নামের একটি ফ্রেন্ড বলল, কেন তুই জানিস না? না তো। কে? কি যে বলিস? এতকাল ধরে ইভেন্টগুলোকে তৈরি করে? সেই করেছে। ঈশান কিছুটা গম্ভীর হয়ে গেল শুভর কথা শুনে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বলল, কার কথা বলছিস? ভালো করে বল। থাক আর জানতে হবে না। একটু পর নিজের চোখে দেখে নিস। এই শ্রুতি তোদের কি একতা হয়ে গেছে? আরে না, এ মাসের 26 তারিখে এঙ্গেজমেন্ট। তারপরে বিয়ের ডেট ফিক্স হবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? কিছু মনে করবি না তো? রিয়া, তুই কি জিজ্ঞেস করতে পারিস তা আমি জানি না। আমার আর ওর ডিভোর্সটা এখনো হয়নি। ও কোথায় আছে আমি নিজেও জানি না। তাহলে ডিভোর্স ছাড়া? রিয়ার কথা শেষ হওয়ার আগে ইভেন্ট প্ল্যানার এসে উপস্থিত। সবাই তার সঙ্গে জাপ্পি নিতে ব্যস্ত। এবারের ইভেন্ট প্ল্যানারকে গিয়ে দেখে আগে রিয়ার মুখের দিকে চেয়ে দেখল শ্রুতি। রিয়া ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। রিয়ার থেকে চোখ ফেরাতে ঈশানের দিকে চোখ পড়ল শ্রুতির। কেমন বিষণ্ণতার ছাপ চেহারায় দেখতে পাচ্ছে ও। চল দেখা করে আসি ওর সাথে। অনেকদিন বাদে দেখা হচ্ছে। রিয়ার সাথে এগিয়ে গেল সকলের মাঝে সেই ইভেন্ট প্ল্যানারের সাথে দেখা করতে। বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছে। মানুষরা কে হতে পারে এটা ভেবেই বড্ড অস্থির লাগছে শ্রুতির। শ্রুতির পাশে এসে দাঁড়ালো ঈশান। সে নিজেও এক্সাইটেড মানুষরা কে হতে পারে তাকে দেখার জন্য। কোথায় ঘাপটি মেরেছিলি বলতো এই 3টে বছর? নিষাদ, আমি কি আসামি নাকি যে ঘাপটি মেরে লুকিয়ে থাকবো? গ্লাসে ড্রিঙ্ক ঢেলে নিতে নিতে কথা বলছে পুলক। ওর দিকে কয়েক জোড়ে চোখ বিস্ময় আর প্রশ্ন ভরা চোখে তাকিয়ে আছে। রিয়ার পাশে এসে বসল পুলক। সবার দৃষ্টিকে উপেক্ষা করে শ্রুতির দৃষ্টিকে লক্ষ্য করে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে দেখছো কেন আমাকে? অ্যাম আই লুকিং আগলি? শেষ প্রশ্নটা রিয়াকে উদ্দেশ্য করে বলল পুলক। রিয়া ভ্রুজোড়া উঁচু করে একটা হাসি দিয়ে বলল, নো, মোর দ্যান ড্যাশিং। শ্রুতি একটু অপ্রস্তুত হয়ে গেল। ঈশানকে বলল, আমায় বাসায় ফিরতে হবে। আমি উঠছি। চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি। আরে আরে, আজকে কি কখন ফিরবো তার ঠিক নেই। অনেকদিন বাদে সবাই একসাথে। কোনো উঠাউঠি নেই। আজ অনেক মজা হবে। ধ্রুবর কথার সঙ্গে পুলক একটা রহস্য ভরা হাসি মেশালো। হাসিটা ঈশানের চোখ এড়ালো না। এর মধ্যে অনেকেই পুলে নেমে পড়েছে। কেউ এখানে ডেট শুরু করে দিয়েছে, কেউ বা মিউজিকের তালে হেলছে দুলছে। মোটামুটি যে যার মতো এনজয় করতে ব্যস্ত। শুধু একটা জায়গায় বসে আছে পুলক, রিয়া, শ্রুতি, ঈশান, ধ্রুব, মেঘলা, তানিয়া, নিশাদ আর রবিন। রিয়া আর নিশাদ উঠে হাঁটতে হাঁটতে খানিকটা দূরে চলে গেল। পুলক ড্রিঙ্কের গ্লাসটা নিচে নামিয়ে রাখলো। হঠাৎ করেই চোখ পড়ল ঈশানের হাতের দিকে। শ্রুতির হাঁটুর কিছুটা উপরে ওর হাতটা। শ্রুতিও বেশ স্বাচ্ছন্দ্যে ওর হাতটা গ্রহণ করে বসে আছে। একটা গম্ভীর নিঃশ্বাস বেরিয়ে এলো পুলকের মাঝ থেকে। কিন্তু ওদের দুজনকেই খুব অপ্রস্তুত লাগছে। তো? পুলকের আওয়াজ পেয়ে চমকে তাকালো শ্রুতি। চোখে মুখে উচ্ছন্ন ভরা হাসি মেখে আছে পুলকের। মনে হচ্ছে খুব চিন্তামুক্ত আর হাস্যোজ্জ্বল মানুষ একটা। 3 বছর আগে তার জীবনে যে কোনো একটা অপ্রিয় ঘটনা ঘটে গেছে সেটা তাকে দেখে মনেই হচ্ছে না। চোখের পলক পড়ছে না শ্রুতির। এদিকে পুলকও চেয়ে আছে তার প্রাণফোলা হাসি মুখে মেখে নিয়ে। ঈশান শুধু তাকিয়ে দেখছে ওদের দৃষ্টি বিনিময়। 1 মিনিট, 2 মিনিট পার হয়ে যাচ্ছে, শ্রুতি হাজারো প্রশ্ন ভরে চোখে তাকিয়ে দেখছে ওকে। ঈশান হঠাৎ করে একটু কেসে উঠল। ভাবনাগ্রস্ত শ্রুতি ভেসে এলো তখন। পুলক খানিকটা হেসে ফেলল। হাস হেসে, হুম, আমাকে বলছিস? পুলকের এমন উদাসীন ভাবটা নেওয়া ঈশানের অসহ্য বোধ লাগলো খুব। চোখ মুখ শক্ত করে দৃষ্টি ফিরিয়ে নিল ওর থেকে। পুলক বলল, বিয়েতে কি ইনভাইটেশন পাচ্ছি? লজ্জা করছে না তোর? কোন মুখে এই প্রশ্নগুলো করছিস? লজ্জা পাওয়ার মতো কিছু বলেছে বোধ হয়। এই ধ্রুব, আমার প্রশ্নটা কি লজ্জা পাওয়ার মতো ছিল? আমি কি বলবো ভাই? তোরা বিয়ে করেছিস সেটা একটা ভালো কথা। আমি সেখানে দাওয়াত পাচ্ছি কিনা সেটা জানতে চাওয়া কি আমার অপরাধ? এতদিন তুই ছিলি স্কটল্যান্ড,
মেয়েটাকে নিয়ে ওখানে পাড়ি জমিয়েছিস? রবিনের প্রশ্নে পুলকের পায়ের রক্ত মাথায় উঠে আসার মতো অবস্থা। কিন্তু না, ও এখন এই মুহূর্তে কোনো সিন ক্রিয়েট করবে না। রবিনের প্রশ্ন শুনে শ্রুতি চেয়ে আছে পুলকের দিকে। অবশ্যই পুলক কি উত্তর দেয় তা শোনার আশায়। ওর বুকের ভেতরটা যে তোলপাড় হয়ে যাচ্ছে, পারছে না এভাবে চুপচাপ ওর সামনে বসে থাকতে। ইচ্ছে করছে ওর কলারটা চেপে ধরে ওর দুগালে বিরতিহীন চড় বসাতে। জানতে ইচ্ছা করছে এমনটা কেন করলো ওর সাথে। শ্রুতির চোখে চোখ পড়তেই পুলক দেখতে পেল শ্রুতির চোখের আগুন। শুধু একটু হাসলো, তারপর উঠে চলে গেল পুল সাইডে অন্য সব ফ্রেন্ডদের মাঝে। প্রশ্নটা এড়িয়ে গেল পুলক, কিন্তু শ্রুতি যে খুব আগ্রহ নিয়ে বসেছিল উত্তরটা শোনার আশায়। মনে মনে ভেবেই নিল আর ও সবকিছু পুলকের থেকে জেনে তারপর এখান থেকে যাবে। শ্রুতি, চল আমরা ফিরি। না, অনেকটা গম্ভীর হয়ে বলল শ্রুতি। একটু আগেই না বললি বাসায় ফিরবি? এখন যেতে ইচ্ছে করছে না। উঠে চলে এলো ঈশানের পাশ থেকে। দূরে দাঁড়িয়ে শুধু পুলককে লক্ষ্য করছে শ্রুতি। কি সুন্দর না দেখাচ্ছে আর পুলককে। শ্যামলা বর্ণ ছিল গায়ের রংটা। 3 বছর পর দেখে মনে হচ্ছে গায়ের রংটা আরো পরিষ্কার হয়েছে। চশমার ফ্রেমটা চেঞ্জ করেছে, চুলগুলো স্টাইলিশ ব্রাশ করা। দু একটা চুল লম্বা হয়ে পড়ে আছে কপালে ওপর। রেড টি শার্টের ওপর ব্ল্যাক স্যুট, হাতা কমিয়ে অব্দি গুছিয়ে রাখা। এত পরিবর্তন। কেউ বলবে দেখি এই মানুষটার জীবনে কিছু ঘটে গেছে যা একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এত ভালো থাকতে দেখে পুলকের প্রতি শ্রুতির ঘৃণাবোধটা আরো বেড়ে গেল। ও দেখতে চেয়েছিল পুলক যেদিন ওর সামনে আসবে সেদিন ওর চেহারা হবে অপরাধ বোধ আর অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যাওয়া একটা মানুষের চেহারা। আজ ওর সামনে এসেছে ঠিকই, তবে যা ভেবে রেখেছিল একদম তার বিপরীত কিছু হয়ে ওর সামনে এসেছে। পুলক কানে ফোন নিয়ে পুল সাইড থেকে একটু দূরে সরে এলো একটু ফাঁকা জায়গাতে। শ্রুতি সেখানে দ্রুত হেঁটে গেল। ও অপেক্ষাতে ছিল কখন ফাঁকা স্পেসে পাবে পুলককে। হ্যাঁ, প্রজেক্টটা আমি কমপ্লিট করবো, সমস্যা নেই। এ মাসের 27 তারিখে আমি ব্যাক করছি। টেনশন নিতে হবে না আপনাকে। কথার মধ্যে পুলক দেখলো শ্রুতি ওর দিকে এগিয়ে আসে। অনেকটা কাছে চলে এসেছে ওর। ফোনের ওপাশের ব্যক্তিকে বিদায় জানিয়ে ফোনটা পকেটে ভরে নিল। ওর দিকে তাকিয়ে সুন্দর একটা প্রাণফোলা মুখী হাসি দিল। হ্যালো। শ্রুতি নিশ্চুপ হয়ে গম্ভীর চোখে তাকিয়ে আছে ওর দিকে। চোখ দুটো উপচে পানি নেমে আসবে আসবে ভাব। পুলক বলল, কি দেখছো এভাবে? একজন প্রতারক। কে কে প্রতারক এখানে? নামটা কি শুনতে ইচ্ছা করছে আমার মুখ থেকে। হ্যাঁ, কতটা পাথর হৃদয়ের মানুষ হলে কেউ এত বড় অপরাধ করার পরও চুপ। ঠোঁটের ওপর অনামিকা আঙুল রেখে চোখে মুখে কঠোরতা এনে বলল পুলক, এখনো যে আমার সামনে তুমি এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছো সেটাই তোমার কপাল। ধৈর্য ধরে বসে আছি শুধু। কি বোঝাতে চাইছো তুমি? কিছু না। এখন বলো তো এঙ্গেজমেন্টের দিন ইনভাইটেশন পাচ্ছি কিনা? খুব শখ আসার? খুব। ঠিক আছে, চলে এসো। কি চাই তোমার আমার থেকে? অবাকের চূড়ান্ত পর্যায়ে আমি। ওমা, অবাক হওয়ার কি হলো? কিছু চায় না তোমার? ডিভোর্স? এটাও চায় না? আর পারল না আটকে রাখতে। অশ্রুর বাঁধ ভেঙে পড়ল দু চোখ থেকে। আরো বেশি কান্না পাচ্ছে পুলকের এক্সপ্রেশনগুলো দেখে। শ্রুতি কান্না করলে পুলক সেই কান্না ভেজা চোখে আর মুখে হাজারো চুমুক লবণ বইয়ে দিত। আজ সে পুলক ওর কান্না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন একটা তাচ্ছিল্যের হাসি হাসছে। এই কেমন পুলক? এই পুলককেই কি শ্রুতি সবটা উজাড় করে ভালোবেসেছিল? এত বড় স্বার্থবাদী একটা প্রতারককে বিশ্বাস করে নিজের বাড়ি ছেড়েছিল? পুলক আজ শ্রুতির চোখের পানি নিয়ে যে খেলাটা খেললো তা শ্রুতি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। ওর কাছে এগিয়ে এসে গাল থেকে এক ফোঁটা পানি অনামিকা আঙুলের ডগার ওপর তুলে নিল পুলক। তারপর বৃদ্ধা আঙুল দিয়ে সেটা ঝেড়ে ফেলল। টিস্যু পেপার দিয়ে সেই আঙুল দুটো মুছে নিল। সবশেষে শ্রুতির পাশ কাটিয়ে চলে গেল। মরে যেতে ইচ্ছে করছে শ্রুতির। এর থেকে তো সারা জীবনে দেখা না হলেও ভালো হতো। তখনই শ্রুতি ছুটে চলে আসে হোটেলের বাইরে। আর সে দেখতে চায় না এই বিশ্বাসঘাতক প্রতারক মানুষটাকে।
3 বছর আগে সবকিছুকে দুঃস্বপ্ন ভেবে সামনের জীবনে এগিয়ে যাবে শ্রুতি। এমন কিছু ভেবেই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ভাববে না সে আর ওই প্রতারকের কথা। কিরে, আজকের দিনে অনন্ত এভাবে মুখটা কালো করে রাখিস না। এমনিতেই তোদের নিয়ে সমালোচনার শেষ নেই, তার উপর মুখটা এভাবে কালো করে রাখলে আরো বেশি বলার সুযোগ পাবে সবাই। মেঘলার কথাগুলো কানে আসতে শ্রুতি ভাবলো, সত্যি তো, কেন আমি মনমরা হয়ে থাকবো? আমার তো আজ থেকে জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। আমি আজ থাকবো সবার থেকে খুশি হয়ে। কথাগুলো ভেবে নিজেকে একদম স্বাভাবিক রাখার চেষ্টা করলো শ্রুতি। আজকে ঈশানের সঙ্গে শ্রুতির এঙ্গেজমেন্ট। শ্রুতির বাড়িতে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। শ্রুতি আর ঈশানের আশপাশ দিয়ে ওদের সকল বন্ধু বান্ধব গিট করছে। কেউই আসতে বাকি নেই, শুধু একজন বাদে। সে তো নিজে যেচে এসে দাওয়াতটা নিয়েছিল। আসবে কি সে? সবার সাথে হেসে হেসে গল্প করছে ঠিকই, কিন্তু মনের মধ্যে সেই মানুষটার ভাবনাও ভাবছে শ্রুতি। সবশেষে এঙ্গেজমেন্টটা হয়ে গেল। প্রত্যেকেই খুব খুশি, কিন্তু খুশি হতে পারছে না শ্রুতি। এত ঘেন্নার পরও ইচ্ছা ছিল ওই মানুষটা আসবে এখানে, একটাবার দেখবে তাকে। কিন্তু কই, সে তো এলো না। আর আসবেই বা কোন মুখ নিয়ে? আত্মসম্মানবোধ না থাকলে ঠিকই আসতো। নিচে গার্ডেন সাইডে বসে শ্রুতি আর ঈশান সব ফ্রেন্ডদের সঙ্গ আড্ডায় ব্যস্ত ছিল। এরই মাঝে পুলক এসে উপস্থিত হলো। আড্ডা তো বেশ জমেছে, আমি কি জয়েন করতে পারি? সবাই ফিরে দেখালো ওর দিকে। বাহ, বেশ তো লাগছে আর দেখতে পুলককে। পুলকের পরনে আজ শ্রুতির দেওয়া শেষ উপহারের হোয়াইট স্যুট এন্ড প্যান্ট, তার সঙ্গে স্যুটের নিচে হালকা পিঙ্ক কালার একটা শার্ট। পকেটে দুহাত পরে ঠোঁটের কোণে মৃদু হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছে সে। নজরটা রয়েছে শ্রুতির দিকে। শ্রুতিও আজ হোয়াইট আর পিঙ্ক কালার মিক্সড একটা লেহেঙ্গা পরেছে, যার জন্যই সবাই একবার শ্রুতিকে দেখছে আবার পুলককে দেখছে। পুলকের আগমন সবাইকে অবাক করে দিয়েছে, শুধু ধ্রুব ছাড়া। সে এসে ওকে বলল, আমি তো ভাবলাম তুই বোধহয় রুমে বসে কাঁদছিস আর টিস্যু পেপারে চোখ মুছছিস। কি যে ভাবিস না আমাকে তোরা, তুই এখানে? ঈশান রাগে গম গমে ভাব নিয়ে প্রশ্নটা করলো পুলককে। ভদ্রতা বজায় রেখে পুলক উত্তর দিল, তোর হবু বউয়ের কাছ থেকে সেদিন ইনভাইটেশন পেলাম। অবশ্য আমি যেচে পড়ে নিয়েছিলাম। খুশি হোসনি বুঝি? শ্রুতির নজর মাটির দিকে। সে না পারছে পুলকের দিকে তাকাতে আর না পারছে ওর সঙ্গে কথা বলতে। চোখ ফেটে ভেতরে সব কান্না বেরিয়ে আসতে চাইছে। এতটা কষ্ট তো ওর হওয়া উচিত না। পুলক তো বেশ আছে, তাহলে ও কেন এত কষ্ট পাবে? আমি এসেছি তার কারণটা তুই না বুঝলে তোর বউ বুঝে গেছে। পুলকের কথায় শ্রুতি এতক্ষণ টের পেল। পুলক এসেছে ওকে ডিভোর্স পেপারটা দিতে। কাগজে কলমে সারা জীবনের জন্য আজ ওদের বিচ্ছেদ করবে। পারবে কি শ্রুতি ওই কাগজে একটা সই করে সারা জীবনের জন্য ওকে ত্যাগ করতে? মনের বিচ্ছেদটা তো কবেই ঘটে গেছে। তাহলে কাগজে কলমে বিচ্ছেদটা মেনে নিতে আর সমস্যা কোথায়? নিজেকে সামলে একদম স্বাভাবিক করে উঠে এলো পুলকের সামনে। কই, কাগজটা দাও। পুলক কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। শ্রুতি চোখের দিকে তাকিয়ে কাগজ ওর দিকে এগিয়ে ধরল। বাগানের ভেতরটায় যেখানে নিরিবিলি বসার জন্য একটা ছোট টেবিল আর দুটো চেয়ার, সেখানে গেল ওরা দুজন। সাথে এলো ঈশানও। কাগজটা হাতে নিয়ে টেবিলের ওপর রেখে শ্রুতি যখন সই করতে গেল তখন পুলক বলল, অন্ততপক্ষে একবার চোখটা বুলিয়ে নাও, পড়ে দেখো কাগজে কি লেখা আছে। এত তাড়া কিসের? বিয়েতে তো আর আটকে দিচ্ছি না। ঈশান এগিয়ে এসে বলল, শ্রুতি কাগজটা তো দেখি। ডিভোর্সটা আমার আর তোর শ্রুতির হচ্ছে। তোর ভূমিকা এখানে না থাকলেও চলবে। স্থির হয়ে দাঁড়িয়ে থাক। ঈশান ক্রুদ্ধ চোখে চেয়ে আছে পুলকের দিকে। পুলকের চাহনিও ঠিক একই রকম। শ্রুতি কাগজটা হাতে নিয়ে যখন পড়তে শুরু করলো তখন পুলক আবার বলল, চেয়ারটাতে বসো, তারপর পড়ো। শ্রুতি একটু সময় ওর দিকে চেয়ে থেকে চেয়ারে বসলো, তারপর পড়তে আরম্ভ করলো। শুরুর দিকে আইনিভাবে কাগজে যা লেখা থাকে সেগুলোই লেখা। তারপর নিচে নামতে নামতে যে লেখাগুলো ছিল তা পড়তে পড়তে শ্রুতির গলা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল ওর পায়ের নিচের জমিন কেঁপে উঠছে বারবার। এর জন্যই বোধহয় পুলক ওকে বসে পড়তে বলেছে। কি হয়েছে শ্রুতি?
কোনো সমস্যা? দু চোখ বেয়ে পানির সঙ্গে আগুন ঝরছে শ্রুতির চোখে। ঈশানের দিকে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে আছে ও। ঈশান আবারও প্রশ্ন করল, কি হয়েছে? এভাবে দেখছিস কেন? দেখি কাগজটা দে তো আমার কাছে। শ্রুতির হাত থেকে কাগজটা নিয়ে ঈশান পড়তে আরম্ভ করলো। প্রথম অংশ পড়ে তেমন কিছুই মনে হলো না ওর কাছে। শেষের দিকে এসে যা পড়লো তা পড়ার পর ওর হাত কাঁপতে শুরু করলো। যে মেয়েটিকে পুলক ওর বোন ভেবে নিয়ে এসেছিল সে সত্যিই পুলকের বোন ছিল না ঠিকই, কিন্তু পুলকের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিল মেয়েটি তা সম্পূর্ণ সাজানো কথা ছিল। আর এই কথাগুলো শিখিয়ে দিয়েছিল ওই পতিতালয়ের সর্দারনি। কেন এই কথাগুলো শিখিয়ে দিয়েছিল সেটা স্পষ্টভাবে উল্লেখ আছে ওখানে। সবকিছু পড়ার পর ঈশান জোর গলায় বলল, শ্রুতি তুই ওর এসব কথা বিশ্বাস করছিস? ও তোকে যে এসব মিথ্যা বলছে না তার প্রমাণ কি? ওর কাছে শোন যে কথাগুলো এখানে লেখা আর তা যে সত্যিই ওই মেয়েটির আর তার সর্দারনির জবানবন্দি তার সত্যটা কি? শ্রুতি এবার সত্যিই দ্বিধায় পড়ল। সত্যি তো? পুলক যে সবটাই সত্যি বলছে তার প্রমাণ কি? ও যদি সত্যিই বলে থাকে তাহলে এই 3টে বছর ও কেন শ্রুতির সামনে এলো না? এই কথাগুলো এই 3 বছরের মধ্যে কেন ওকে বলল না? শ্রুতি প্রশ্ন চোখে পুলকের দিকে তাকাতে পুলক একটু একপেশে হাসল। তারপর বলল, মেয়েটাকে আমি ঢাকা নিয়ে আসার পূর্বে ঈশান নিজে ভালোভাবে যাচাই করে দেখেছে। আমি যে মেয়েটির সঙ্গে ঘোরাফেরা করেছি তার পরিচয় আসলে কি, এবং অবশেষে জানতেও পারলো আমি তাকে নিজের বোন ভেবে ওই পতিতাবৃত্তি থেকে তাকে মুক্তি দিয়ে নিজের বোনের পরিচয় দিতে যাচ্ছি। ঠিক তখনই ঈশান ওখানকার সর্দারনির সাথে আলাপ করলো। পরিষ্কার হওয়ার জন্য জানতে চাইল মেয়েটি সত্যিই আমার বোন কিনা। তখন সে তো আরো একটি সত্যি ঈশানকে জানিয়ে দিল যে সত্যটা আমি তখন জানতাম না। আমার মামা আমার বোনকে যেখানে রেখে এসেছিল সেখান থেকে তারা কোথায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে যে ওকে বিক্রি করে দিয়েছে তা তাদের মনে নেই। শুধুমাত্র নিজের চিকিৎসার টাকার জন্য মামা এমন একটা নাটক করেছিল, অন্য একটা মেয়েকে আমার বোন বানিয়ে দিল। আর ওই সর্দারনিকে শিখিয়ে দিল আমি খোঁজ নিতে এলে যেন সে এটাই বলে ওই মেয়েটিই আমার বোন। সে তাই করলো। এতগুলো মিথ্যা কথা সে এই আশাতেই বলেছিল সে জানতো আমি টাকার মায়া না করে আমার বোনকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আর এই ব্যাপারটা সে এমনি এমনি ঈশানকে বলে দেয়নি। ঈশান তাকে আমার চেয়েও টাকার পরিমাণ বেশি দিয়ে কথাগুলো জেনেছে। আর তারপর ও আরো কিছু টাকা দিয়ে একটা কাহিনী সাজিয়ে ফেললো আমি ওই মেয়েকে ঢাকায় নিয়ে আসার আগেই। মেয়েটাকে শিখিয়ে দেওয়া হলো আমার বাসা থেকে আনার পর সে যেন বলে আমি তাকে বোনের পরিচয় নয় নিজের ভোগের বস্তু করে নিয়ে এসেছি। মেয়েটি তাই করলো, এবং শর্ত মোতাবেক মেয়েটিকে ও আরো কিছু টাকা দিয়ে ঢাকা শহর থেকে ভাগিয়ে দিল। এই একদম চুপ, একদম বাজে কথা বলবি না। এতদিন পর এসে একটা মিথ্যা কাহিনী বানিয়ে এনে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে বলছিস, আর ভাবছিস খুব সহজেই তা শ্রুতি বিশ্বাস করে নিবে। আর কত ক্ষতি করতে চাইছিস মেয়েটার, আর কত অমানুষ হবি? ঈশান পুলকের কলায় চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল। কলারের থেকে হাত দুটো ছাড়িয়ে নিয়ে পুলক পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও প্লে করে দিল। ভিডিওতে সেই মেয়েটি স্বীকারোক্তি দিচ্ছে। মেয়েটি কাঁদছে আর কথাগুলো বলছে। আর তার পাশেই ওই সর্দারনি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে সেও স্বীকারোক্তি দিচ্ছে। বোঝাই যাচ্ছে বেঢপ মার দেওয়া হয়েছে তাদের। শ্রুতি বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। কাকে বিশ্বাস করবে সে? মন তো চাইছে পুলককে বিশ্বাস করতে, কিন্তু পুলক যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে এই 3 বছরের মধ্যে কেন ওকে জানালো না? ও কিছু ভাবতে পারছে না। বোকা পেয়েছিস? তুই যে ওদের মারধর করে স্বীকারোক্তি নিয়েছিস তা তো বোঝাই যাচ্ছে। ওয়েল, তাহলে প্রত্যক্ষদর্শী নিয়ে আসি, ঠান্ডা গলায় বলল পুলক। পুলকের ফোন পেয়ে রিয়া আর ধ্রুব এসে হাজির হলো ওদের মাঝে। তারপর ধ্রুব বলতে শুরু করলো, এত কিছু তো পুলক একা করতে পারেনি, ওকে সাহায্য করেছি আমরা। ও তো মরেই যাচ্ছিল শ্রুতি ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর। কতভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তারপর ওর থেকে সবটা শুনে আমি আর রিয়া উদ্যোগ নিলাম সত্যিটা কি এর পেছনে আসল ঘটনাটা কি তা জানার জন্য। কিন্তু পুলক এতটাই ডিপ্রেশনে ভুগছিল ওকে আগে সুস্থ করার প্রয়োজন বোধ করলাম। মাস 6 মধ্যে ওকে নিয়ে স্কটল্যান্ড চলে এলাম। আমার আর আমার বাবার সাথে ওকে শেয়ারে নিয়ে নিলাম আমাদের ব্যবসায়, শুধু ওকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য। তার ভেতর রিয়াকে শ্রুতির ব্যাপারে সব খোঁজ নিতে বললাম। পুলক অস্থির হয়ে থাকতো ওর খবর জানার জন্য।
আস্তে আস্তে ডিসিশন নিল ও আর কোনোদিনও শ্রুতির সামনে আসবে না। ওকে বলবে না ও নির্দোষ। কিন্তু আমি বললাম, তোর জানা উচিত ওই মেয়েটা কেন মিথ্যে বলেছিল। শ্রুতির কাছে নিরাপরাধ সাজার জন্য নয়, সত্যটা জানা তোর প্রয়োজন। তার মধ্যেই গিয়ে খবর জানালো ঈশান শ্রুতিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ব্যাপারটা আমার কাছে খটকা লাগলেও পুলক নিশ্চিত হয়ে গেল যে ওই ঘটনার সাথে ঈশান জড়িত কোনোভাবে। দেশে ফিরে এলাম ওকে নিয়ে। বহু কষ্টে ওই মেয়েটাকে খুঁজে বের করলাম। মেয়েটির সন্ধান পাওয়ার জন্য সর্দারনিকে কম বলেই খেতে হয়নি। আর যখন মেয়েটাকে খুঁজে পেলাম তখন তো সবটা রেকর্ড করে রেখেছি। এরপরই পুলক আমি আর রিয়া প্ল্যান করলাম ইভেন্টের। নতুন করে আগমন ঘটালাম পুলকের। পুলক আমার ছোটবেলার বন্ধু। ওকে আমি চিনি, ওর অতীতটা আমি জানি। তাই আমি বিশ্বাস রেখেছিলাম যে পুলক কখনো শ্রুতিকে ছাড়া পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠা সুন্দরী মেয়ের দিকেও তাকাবে না। আমি ওর বন্ধু হয়ে ওর প্রতি এমন বিশ্বাস রেখেছিলাম। আর শ্রুতি, তুই ওর ভালোবাসার মানুষটা হয়ে ওর প্রতি বিশ্বাস রাখতে পারলি না। মেয়েরাই তো ফেলেছিলি ওকে। এই তোরা চুপ কর। সবগুলো গল্পের ঝুড়ি নিয়ে বসেছিস, নাটক করতে শিখে গেছিস না? চিৎকার করে বলছিল ঈশান। হঠাৎ করে ঈশানের গালে শ্রুতির পায়ে আঙুল বসে গেল। ঈশান থম মেরে দাঁড়িয়ে রইল ওর দিকে চেয়ে। সবাই তোর শত্রু তাই না? সবাই তোর বিরুদ্ধে নাটক সাজিয়েছে তাই না? কেন এমনটা করলি তুই? কিভাবে পারলি আমাদের সাজানো সংসারটা ভেঙে দিতে? কি ক্ষতি করেছিলাম আমরা তোর? বল। আরো কয়েকটা থাপ্পড় পড়লো ঈশানের গালে। হঠাৎ করে ঈশান শ্রুতিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হুঙ্কার দিয়ে উঠল, ক্ষতি তুই করিসনি, ক্ষতি করেছে ও। পুলকের দিকে তাকিয়ে বলল। আবার বলতে শুরু করলো, পুলক আমাদের বন্ধু মহলে আসার আগেই আমি তোকে পছন্দ করতাম। ভালোবাসি কথাটা বলতে গিয়েও কখনো বলতে পারিনি। হঠাৎ করে পুলক কোথা থেকে উড়ে এসে তোর মনে জায়গা করে নিল। আমি বলতে গিয়েও কিছু বলতে পারলাম না। দেখলাম তুই অনেক হ্যাপি তোদের রিলেশনশিপে। আস্তে আস্তে তোদের থেকে দূরে সরে গেলাম। সহ্য হতো না তোদের একসঙ্গে দেখলে। ভেতরটা পড়ে জ্বলে যেত। তোদের বিবাহবার্ষিকীতে তোকে বিভাবে নতুন বউয়ের সাজা দেখে আমার সেই পুরনো ঘাটা আবার তাজা হয়ে গেল। তাও বহু কষ্টে নিজেকে সামলিয়েছি এই ভেবে তুই এখন অন্য কারো। তারপরও নিজেকে বেঁধে রাখতে পারিনি। তোকে আরো একবার দেখার লোভটা মাথা চাড়া দিয়ে উঠত। চলে এলাম অন্য একদিন তোর সঙ্গে দেখা করতে। কিন্তু সেদিন পুলকের ব্যবহার আর আমাকে দেখিয়ে তোর সঙ্গে পুলকের ঘনিষ্ঠ হয়ে বসে খাওয়া আমাকে একরকম পাগল করে দিচ্ছিল। ভেতরে ভেতরে পুলককে খুন করে ফেলার একটা ঝোঁক কাজ করছিল। কিন্তু সেই ঝোঁকটার সামলে উঠলাম। নিজেকে একদম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে শুরু করলাম। ভুলে যেতে চাইলাম পুলকের সেদিনকার ব্যবহার। তারপর যেদিন তোর বাসায় এসে তোর কাছ থেকে পুলকের অবহেলার কথাগুলো জানলাম, মনে মনে খুব খুশি হচ্ছিলাম। ভাবতে থাকলাম এভাবে যদি তোদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় তারপরই আমি তোকে আমার প্রতি কনভিন্স করার চেষ্টা করব। আর রবিন যখন পুলকের ব্যাপারে ওই ঘটনাগুলো বললো, প্রথমে আমার বিশ্বাস না হলেও আমি এতটাই খুশি হয়েছিলাম যে তখন আমি সব ভেবে নিলাম খুব বেশি সময় লাগবে না তোদের সম্পর্কটা নষ্ট হতে। এরপরে তুই প্ল্যানগুলো করে ফেললি তাই না? পুলক বলল, 3টে বছর নষ্ট করলি আমাদের জীবনের। কতটুকু উপকার পেলি এগুলো করে? কথাটা বলে পুলক এসে ঈশানের চোয়ালে একটা ঘুষি বসিয়ে দিল। মার খেয়ে তার সামলাতে না পেরে ঈশান টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ল। রেগে উঠে দাঁড়িয়ে স্যুটের ভেতর পকেট থেকে পুলিশের লাইসেন্স কৃত পিস্তল পুলকের দিকে তাক করে ধরে বলল, এত কিছু করে যখন উপকার পাইনি তাহলে তোকে খুনি করি। শ্রুতি, রিয়া আর ধ্রুব তিনজনই এক জায়গায় দাঁড়িয়ে গেল ভয়। পুলকের রাগ তখন আরো দ্বিগুণ হয়ে গেল। পিস্তলকে তোয়াক্কা না করে ওর ছোয়ালে আরো একটা ঘুষি মারল। আর কত নিচে নামবি? আমাকে খুন করলে তুই নিজে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবি? পুরো জীবনটা তোর শেষ হয়ে যাবে। ঈশান টেবিলের ওপর হুমড়ি দিয়ে পড়ে রইল। প্রচন্ড কান্না পাচ্ছে ওর। এভাবে কারো ক্ষতি করে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না। আর ভালোবাসায় তো ঈশ্বর কর্তৃক দান। এই জিনিস ঈশ্বর যাকে দিবেন শুধু সেই তার অধিকার পাবে। জোর করে তা বা মিথ্যা দিয়ে তা কোনোদিনও অর্জন করা সম্ভব না। কাঁদতে কাঁদতে সে উঠে দাঁড়ালো।
কোনো দিকে না তাকিয়ে টলতে টলতে বেরিয়ে গেল শ্রুতির বাড়ি থেকে। কিছু বলছো না যে? ক্ষমা করবে না আমাকে? তুমি কি অপরাধ করেছো যে তোমাকে ক্ষমা করব? এতটা অনুরাগ চেপে রেখো না আমার প্রতি। মারতে ইচ্ছা করলে মারো, হাত পা বেঁধে যেমন খুশি তেমন শাস্তি দাও, তবুও মুখ ফিরিয়ে থেকো না। কি চাইছো তুমি? তুমি বুঝতে পারছো না? বোঝার ক্ষমতা আজকাল খুব কম। নিয়ে যাবে না আমাকে তোমার সঙ্গে? গিয়ে কি করবে? শ্রুতি এত সময় পুলকের পাশে বসে ওর বাহু জড়িয়ে ধরে কথা বলছিল। হুট করে ওর পাশ থেকে উঠে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। আমাকে একা ফেলে চলে যাবে? আমার ভুলের শাস্তি আমাকে এভাবে দেবে? কান্নার বেগ বেড়ে গেছে শ্রুতির। পুলক ওর দিকে না তাকিয়ে বলল, ভুলের শাস্তি তুমি আর পেলে কই? পেলাম তো আমি। আর ভবিষ্যতে যাতে না পেতে হয় তাই। তাই কি? পুলক নিশ্চুপ। বলো তাই কি? পুলক এবার ওর দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে তেজি গলায় বলল, এরপর যদি কেউ আবার এমন কোনো নাটক তৈরি করে আমার বিরুদ্ধে, তখন যে তোমার বিশ্বাস নড়বড়ে থাকবে না আমার প্রতি, তার কি গ্যারান্টি? আমি পারবো না এত বারবার ধাক্কা খেতে। আমার এত এনার্জি নেই ধাক্কা সামলানোর। দিব না তো আর। কাঁদো কাঁদো স্বরে বলল শ্রুতি। পুলক ধমকে প্রশ্ন করলো, কি দিবা না? ধাক্কা। আমার জায়গায় থাকলে তুমি কি করতে বলো তো? অনেস্টলি বলি। পুলক দৃষ্টি তীক্ষ্ণ করে তাকিয়ে আছে। আনলিমিটেড থাপ্পড় লাগাতাম তোমার গালে। ব্যাস। আর কিছুই না? স্ল্যাং ইউজ করতাম। এটুকুই? অবশ্যই আরো একটা টাইপ করতাম, কিন্তু সেটা বলবো না। আমি তো শুনতে চাইছি। বলে রিস্ক। রাত 9টা বাজে। আমাকে যেতে হবে। কাল সন্ধ্যে ফ্লাইট। অনেক গোছায় বাকি আছে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বলল, না প্লিজ। না প্লিজ কি? আমাকে যেতে হবে না? তোমার রং তামাশা দেখবো বসে? আরে বললাম তো আমাকে যা শাস্তি দেওয়ার দাও। যা খুশি বলো, যা খুশি করো। তাও আমাকে ছেড়ে যেও না। আমার আইডিয়া নেই কি করে শাস্তি দেওয়া যায়। আমি তো কিছু আইডিয়া দিলাম, শেষ একটা আইডিয়া দাওনি। মুখটা কাচুমাচু করে বসে আছে শ্রুতি। কি করে এমন একটা শাস্তির কথা বলবে সেটাই ভাবছে। তবুও ও তো বলেছে ও অনেস্টলি বলবে। মুখটা নিচু করে বলল, তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সত্যি সত্যি কারোর সাথে। কারোর সাথে কি? থেমে গেলে কেন? পুলক বেশ এনজয় করছে শ্রুতির অবস্থাখানা। কথাটা ওর মুখ থেকে বের করে তবে এখান থেকে যাবে ও। বলল, বলবে নাকি আমি উঠবো? না। সত্যি কারোর সাথে প্রেম করে তোমার সামনে এসে দেখাতাম। তোমার আইডিয়া গুলো আমার পছন্দ হয়েছে, তার জন্য তোমাকে আমার সঙ্গে নিব। তবে আমি শুধু প্রেম করব না, বিয়ে করব তোমাকে চরম শিক্ষা দেওয়ার জন্য। তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলো এখন। বিয়ে করতে মানে? আমি কি বিয়ে করতাম? কখনোই না। আজকে কি করছিলে? এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আর এটা আমার সঠিক সিদ্ধান্ত। আমার সামনে তুমি অন্য একটা মেয়ের সাথে শোবো, ঘুমাবো। যাব না। যাও তুমি। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যেতে তোমাকে হবেই। আইডিয়া দিয়েছো শাস্তির, আর শাস্তি খাবে না? চলো। টানতে টানতে শ্রুতিকে নিয়ে চলে গেল পুলক। হয়তো কিছু সময় বাদেই অনুরাগের পালা শেষ করে ভালোবাসার শাস্তির পালা শুরু হবে তাদের মাঝে। সমাপ্ত।